একটু নয়েজ সহ্য করতে হবে। Give me a second, আমরা লাস্ট ক্লাসে সিআরএম টা শেষ করেছিলাম, তাই না? কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট আলোচনা শেষ করেছিলাম। এবং ইআরপি টা শুরু করার কথা ছিল, এরকম জায়গায় কি মনে আছে কি? আচ্ছা, আমি একটু পুল আপ দ্য স্লাইডস ফার্স্ট, দেখলে বোঝা যাবে। হুম, থ্রি মেজর components of CRM, three phases of CRM. Okay, right. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Share the screen. শুরু করে দিই। আচ্ছা, তাহলে আমরা লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, ইফ ইউ রিমেম্বার, যে সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এন্টারপ্রাইজ বিজনেস অ্যাপ্লিকেশনস সিস্টেমস, এন্টারপ্রাইজ বিজনেস সিস্টেমস আলোচনা করছিলাম। তার মধ্যে তিনটা সিস্টেমের কথা আমরা মেনশন করেছিলাম, ইফ ইউ রিমেম্বার। একটা হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সিআরএম, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং আর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সো উই স্টার্টেড অফ উইথ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, যেখানে আমরা দেখেছিলাম যে এটা প্রি সেলস এবং পোস্ট সেলস, অর্থাৎ সেলস হওয়ার আগে এবং সেলস হওয়ার পরে। সেলস হওয়ার আগে তিনটা কম্পোনেন্ট যেটা সাধারণত রেলেভেন্ট থাকে সেলস এর আগে। একটা লিডকে একটা লিডকে অপরচুনিটিকে ইভেনচুয়ালি প্রসপেক্টে কনভার্ট করার জন্য আমি আলোচনা করেছিলাম যে কি কি জিনিস করতে হয়। একটা কমন কন্ট্যাক্ট ডেটাবেস, দেন সেলসটাকে আসলে লিড করার জন্য, সেলসটাকে ফ্যাসিলিটেট করার জন্য সার্টেন টুলস, দেন ফুলফিলমেন্ট করার জন্য সার্টেন টুলস। এগেইন যখন সেল হয়ে যাবে তখন কাস্টমার সার্ভিস যাতে কি করতে পারি, কাস্টমারের এক্সপেরিয়েন্সটাকে এনহ্যান্স করতে পারি, সো দ্যাট এই কাস্টমার আমার কাছে থেকে যায় এবং সে যাতে আরো অনেককে রেফার করে। এতে আমাদের কাস্টমার অ্যাকুইজিশন কস্ট লোয়ার হয়ে যাবে, সেই আলোচনাটা আমরা করেছিলাম। এন্ড দেন হচ্ছে কি রিটেনশন এন্ড লয়্যালটি ম্যানেজমেন্ট, লাস্ট কম্পোনেন্ট, যেটা একটা পোস্ট সেলস কম্পোনেন্ট। যে জায়গায় আমরা আলোচনা করেছিলাম যে যদি আমরা কাস্টমারকে রেখে দিতে পারি, রিটেইন করতে পারি, এবং তার কাছে যদি একই প্রোডাক্ট রিপিট সেল করতে পারি, যেটাকে আমরা বলি আপ সেলস, আর ডিফারেন্ট প্রোডাক্ট তার একই কাস্টমারের কাছে সেল করতে পারা, সেটাকে বলছি আমরা ক্রস সেলস। যখন আমি উদাহরণ দিয়েছিলাম প্রবাবলি কেউ একটা টেলিভিশন কিনেছে, তার কাছে রেফ্রিজারেটর বিক্রি করা, হ্যাঁ, সেটা হচ্ছে ক্রস সেলস। যদি কেউ একটা টেলিভিশন কিনেছে, তার কাছে আরেকটা টেলিভিশন বিক্রি করে, দ্যাটস আপ সেলস। যে আপনারটা পুরানো হয়ে গেছে, আমি একই জিনিস নতুন মডেলটা একটা আপনার কাছে সেল করছি। হ্যাঁ, কিন্তু যেহেতু একটা সেলের পরে কাস্টমার সাথে রিলেশনশিপ যদি ভালো ম্যানেজ করা যায়, তাহলে ট্রাস্ট, কনফিডেন্স, গুডউইল, এই জিনিসগুলো এস্টাবলিশ হয়। তখন যেটা হয় যে ইট বিকামস ইজিয়ার টু সেল অ্যানাদার প্রোডাক্ট টু দ্যাট কাস্টমার, যেটার জন্য অন্য মার্কেটিং কস্ট লাগতেছে না, অন্য সেলস কস্ট লাগতেছে না, যার ফলে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট বিকামস লেস। কাস্টমার অ্যাকুইজিশন কস্ট যদি কম হয়ে যায়, তাহলে that second sales, third sales becomes more profitable sales for the organization. That's why retaining customer loyalty management is most of the organization জন্য is a high priority activity. হ্যাঁ, যেটার জন্য আমরা বলেছিলাম যে রিওয়ার্ড পয়েন্ট, লয়্যালটি, আপনারা দেখবেন বিকাশে হোক, ব্যাংকে হোক, ক্রেডিট কার্ডে হোক, বিভিন্ন জায়গায় দেখবেন লয়্যালটি স্বপ্নের মধ্যে রিটেল স্টোর গুলাতে আপনার পয়েন্ট জমা হচ্ছে, এত পয়েন্ট হলে এই ডিসকাউন্ট অফার পাচ্ছেন, এইটাকে আপনি ক্যাশ করতে পারতেছেন পয়েন্টকে। এই ধরনের বিভিন্ন অফার থাকে। জাস্ট এটার অবজেক্টিভ একটাই, লয়্যালটি বা রিটেনশন স্টাবলিশ করা। এই পাঁচটা কম্পোনেন্ট আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম যে সিআরএম কে আমরা পাঁচটা কম্পোনেন্ট হিসেবে যখন দেখি, তখন পাঁচটা কম্পোনেন্ট যদি ফেজ হিসাবে দেখি, যে আমরা আসলে প্রথম তিনটা কম্পোনেন্ট সেটা দিয়ে আমরা আসলে কাস্টমারকে অ্যাকোয়ার করি, দ্যাটস কল্ড অ্যাকোয়ার ফেজ। দেন হচ্ছে গিয়ে আমরা ভালো সার্ভিস এন্ড সাপোর্ট দিয়ে করি হচ্ছে গিয়ে এনহ্যান্স, কাস্টমারের এক্সপেরিয়েন্সটাকে এনহ্যান্স করি, বেটার এক্সপেরিয়েন্স করি। আর লাস্টলি আমরা রিটেনশন লয়্যালটি ম্যানেজমেন্ট দিয়ে কাস্টমারকে রিটেইন করি। রিটেইন করা মানে হচ্ছে কি মোর লাইফ টাইম ভ্যালু অ্যাটেইন করা কাস্টমার থেকে, যার ফলে মোর প্রফিট আসলে অ্যাচিভ করা। Okay. So these were the discussions that happened in the last class in regards to segment 5. এই পর্যন্ত, বিফোর উই মুভ টু ইআরপি, এখন আমরা ইআরপি তে মুভ করব। ইআরপি তে মুভ করার আগ পর্যন্ত কারো কোনো কোশ্চেন ছিল পরবর্তীতে এই জায়গা থেকে, সিআরএম থেকে?
কোনো কিছু বোঝার অসুবিধা ছিল বা প্রশ্ন ছিল? ওকে, যদি না থাকে উইল কুইকলি মুভ টু ইয়ার। আচ্ছা, ইআরপি, আমি আহ, আমরা কি আলোচনা শুরু করেছিলাম ইআরপি নিয়ে বাই এনি চান্স? না। এন্টারপ্রাইজ শুরু করে নিতে না? ওকে ওকে, লেট মি স্টার্ট। সো বিফোর আই মুভ টু দ্য ইআরপি স্লাইড, লেট মি আস্ক, ইআরপি যখন আমরা আলোচনাটা শুনি তখন হোয়াট কামস ইনটু আওয়ার মাইন্ড? কোন সলিউশন গুলোকে আমরা ইআরপি বলি সাধারণত? ইআরপি বলতে শুনি বা বলি। ধরেন একটা কোম্পানিতে একটা বিলিং সফটওয়্যার ইনস্টল করা হলো, যেটা একদম ডাইরেক্ট সেলস এর সাথে ইনভলভ। হ্যাঁ, যে সমস্ত বিলিং গুলো ওই সফটওয়্যার দিয়ে হয়। উইল দ্যাট বি ইআরপি? ইআরপি হতে হলে কি হতে হবে? এনিওয়ান? বলেছিলাম, হ্যাঁ আমার মনে হচ্ছে। Absolutely. তাহলে বলেছিলাম, তাহলে আলোচনা করেছিলাম। ওকে গ্রেট। তো যেটা হয় যে একটা মিসকনসেপশন, খুব কমন মিসকনসেপশন, স্পেশালি দেখা যায় যে কোনো একটা ভালো অ্যাকাউন্টিং সফটওয়্যার যদি হয়, যে অ্যাকাউন্টিং সফটওয়্যারে এপি আর অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টস রিসিভেবল আছে, যেহেতু অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টস রিসিভেবল আছে, ওখানে দেখা যাচ্ছে যে কাস্টমার ইনভয়েসটা ওখানে হয়তো হচ্ছে। হ্যাঁ, বা ইনভয়েস গুলোকে আপলোড করা হচ্ছে। তো দেখা যায় অনেক সময় আমরা এই ধরনের ইআরপি অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলোকে, একটু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন গুলোকে ইআরপি বলে মনে করি। অনেক সময় আমরা কোনো বিলিং সফটওয়্যারকে, কোনো সার্ভিস ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন, ওয়্যার হাউস ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন, এগুলাকে অনেক সময়, যে কোনো একটা বড় সফটওয়্যার, একটু বড় সাইজের সফটওয়্যার হলেই অনেক সময় দেখা যায় যে ইভেন সফটওয়্যার ভেন্ডররা, তাদের কাছে মিসকনসেপশন আসলে অনেক। সফটওয়্যার ভেন্ডর বলতে যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট ভেন্ডর, ছোটখাটো ভেন্ডর যারা, বড় বড় ভেন্ডর যারা, দে অল নো, যারা বড় ভেন্ডর, ওয়ার্ল্ড ক্লাস ভেন্ডর, বা খুব সিগনিফিকেন্ট প্রোডাক্ট ডেভেলপ করে, সিগনিফিকেন্ট প্রোডাক্ট মার্কেট করে, ওই ধরনের কোম্পানিগুলা, they know about what is ERP, what is the difference between a ERP and a custom application, and যে কোনো একটা সিস্টেমের মধ্যে ডিফারেন্সটা কি ওরা ভালো বোঝে। বাট ছোটখাটো সফটওয়্যার কোম্পানিগুলো আসলে বোঝে না, যার ফলে এই মিসলিডিং ডেফিনেশন আর মিসলিডিং অ্যাট্রিবিউশনটা খুব কমন। যে যে কোনো একটা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করলেই অনেকে দেখবেন যে বলতে শুনবেন যে ইআরপি ইমপ্লিমেন্ট করা হয়েছে। বাট ইআরপির খুব স্পেসিফিক কিছু পারপাস আছে। ইআরপি তে তিনটা ওয়ার্ড, তাই না? এন্টারপ্রাইজ, রিসোর্স, প্ল্যানিং। ইআরপি যখন আমরা সফটওয়্যারটা বলছি, হয়তো আমি এটা আলোচনা করেছি, লেট মি রিপিট ইট, নো হার্ম। জাস্ট আমি কুইকলি রিপিট করে যাই। আম, এখানে ইআরপি comprises of three words. One is enterprise, resource, planning. So enterprise we all understand, because আমরা এই সেগমেন্টের শুরুতে আমি এন্টারপ্রাইজটা ডিসকাস করেছিলাম, যে যখন আমরা হোল অর্গানাইজেশন যখন চিন্তা করি, নাইম যেরকম বললেন যে যখন আমরা এটা হোল অর্গানাইজেশনকে যখন অপারেট করছে, বা অর্গানাইজেশনের ফুল স্কোপটাকে যখন অটোমেট করতেছে, তার মানে কি আমরা হোলিস্টিক, হোলিস্টিক এই জিনিসটাকে এখন কনসিডারেশন নিচ্ছি, ক্রস ফাংশনাল, ইন্টিগ্রেটেড, তখন আমরা এটাকে বলছি এন্টারপ্রাইজ। যদি এটা পার্টিকুলার একটা ফাংশনের অটোমেশন হতো, পার্টিকুলার একটা অপারেশনস এর অটোমেশন হতো, তাহলে এটাকে আমরা এন্টারপ্রাইজ লেভেল বলতাম না। দেন হচ্ছে কি রিসোর্সেস, আর লাস্ট হচ্ছে প্ল্যানিং। রিসোর্সেস কি? সাধারণত এটা ম্যানুফ্যাকচারিং থেকে বেশি এসেছে জিনিসটা। যে একটা যেহেতু আগে লম্বা সময় যখন ম্যানেজমেন্ট এই সাবজেক্টটা ইভলভ করেছে যুগে যুগে, প্রিডমিনেন্টলি এই সময়কালটাতে অর্গানাইজেশন গুলো মোস্টলি ছিল হচ্ছে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন। যে কেউ যে কোনো কিছু, ছোটখাটো যে কোনো কিছু প্রডিউস করতো। সো প্রোডাকশন ইউজ টু বি দ্য মেইন থিম অফ এনি বিজনেস অর্গানাইজেশন। যে কারণে এই ম্যানেজমেন্ট থিওরির দেখবেন অনেক কিছুই আসলে দেখবেন ম্যানুফ্যাকচারিং ওরিয়েন্টেড। ঠিক সেরকম রিসোর্সেস এর যে বেসিক ম্যাপিং, 4Ms, সেটাও আসলে ম্যানুফ্যাকচারিং ওরিয়েন্টেড, বাট যেটাকে আমরা ম্যাপ করতে পারি উইথ সার্ভিস অর্গানাইজেশন, উইথ নন ম্যানুফ্যাকচারিং ডিফারেন্ট কাইন্ড অফ অর্গানাইজেশন, সেটা ম্যাপ করতে পারি। যে যেমন হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল যখন বলছি, ইট ইট টিপিক্যালি মিনস র ম্যাটেরিয়ালস। বাট যদি একটা নলেজ বেস সিস্টেম হয়, সেক্ষেত্রে ম্যাটেরিয়াল কুড বি স্কিলস,
could be experiences, could be resources, could be knowledge. Okay, could be time, even time হতে পারে, অ্যাভেলেবল টাইম। সে একটা কনসাল্টিং কোম্পানি, একটা কনসাল্টিং কোম্পানিতে তিনজন কনসালটেন্ট আছে। নাও একজন কনসালটেন্টকে ইফ ইউ ওয়ান্ট টু কোট টু আ কোম্পানি যে সে সপ্তাহে 2 দিন সময় দিবে, 4 ঘন্টা করে, 8 ঘন্টা। ওকে, সপ্তাহে 8 ঘন্টা সময় দিবে। নাও হাউ ইউ উইল ক্যালকুলেট? ইউ উইল ক্যালকুলেট আই হ্যাভ রিসোর্সেস, আই হ্যাভ ম্যাটেরিয়ালস, যার টোটাল অ্যাভেলেবল টাইম হচ্ছে গিয়ে 40 ঘন্টা সপ্তাহে। 40 ঘন্টার মধ্যে আমি 8 ঘন্টা যদি কোথাও যদি অ্যালোকেট করি, তাহলে 20% অফ হিস টাইম, 20% অফ দ্য রিসোর্সেস। দেন ইউ ক্যালকুলেট এভরিথিং অ্যাকর্ডিংলি। হ্যাঁ, কস্ট কতটুকু, আপনি ওর মধ্যে কতটুকু টপ আপ করবেন, এন্ড দেন you quote for what? The time allocated for the consultant. So it can be mapped into different other formations. Okay? But resources বলতে আমরা তাহলে চারটা যে এম বুঝি, সেই চারটা কি? ম্যাটেরিয়াল, মেশিন, মানি, ম্যান। ম্যাটেরিয়াল আই হ্যাভ সেড র ম্যাটেরিয়ালস, এবং অন্য ক্ষেত্রে বিভিন্ন ইন্টেলেকচুয়াল ম্যাটেরিয়াল হতে পারে, টাইম হতে পারে, ডিফারেন্ট টাইপ রিসোর্সেস হতে পারে। মেশিন ইজ দ্য মেইন ফ্যাক্টরি, জেনারেলি ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে প্ল্যান্ট, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিজ, যেটা এতে। আবার অন্যান্য ক্ষেত্রে টুলস হতে পারে, অন্যান্য ক্ষেত্রে প্রসেস হতে পারে, বিভিন্ন রকম ভাবে এটাকে ম্যাপ করা যেতে পারে। মেশিন। দেন হচ্ছে কি মানি। তো মানি ইজ দ্য ওয়ার্কিং ক্যাপিটাল, মেনলি অপারেশনাল অ্যাসপেক্টে যদি আমি দেখি, রিসোর্সেস কি রিসোর্স একটা অর্গানাইজেশনে, লিকুইড মানি যেটা লাগে, সেই মানিটা লাগে হচ্ছে কি অ্যাজ ওয়ার্কিং ক্যাপিটাল। কারণ ইনভেস্টমেন্ট তো হয়েই গেছে আমার প্ল্যান্ট এন্ড মেশিনারিজ এবং অন্যান্য জিনিসপত্রে। তো এখন ওয়ার্কিং ক্যাপিটালের টাকা লাগে, দ্যাটস দ্য মানি। It is same for any kind of organization. And man, again, same for any kind of organization, which is the labor. Generally, manufacturing units, it means labor, not the management people, mainly labor, worker. যদি একটা সার্ভিস কোম্পানি হয়, তাহলে ওখানে স্কিলড ওয়ার্কফোর্স। যদি একটা কনসাল্টিং কোম্পানি হয়, তাহলে ওখানে দোজ স্কিলড এক্সপেরিয়েন্স কনসালটেন্টস, those are the man, those are the people resources, people resources. So these are the basic 4 kinds of resources that we see in organization. এখন কথা হচ্ছে লাস্টেরটা যে, ওকে, এন্টারপ্রাইজ বুঝলাম, এটা অর্গানাইজেশন ওয়াইড ক্রস ফাংশনাল, এন্ড বুঝলাম যে রিসোর্সেস হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারিং পয়েন্ট অফ ভিউ থেকে এই 4 ধরনের রিসোর্স, যেটাকে আমরা ম্যাপ করতে পারি বিভিন্ন আদার টাইপের অর্গানাইজেশনের জন্য। নাও হোয়াট ইজ দিস প্ল্যানিং? প্ল্যানিং ইজ দ্য অ্যাবিলিটি টু ফোরকাস্ট। ফোরকাস্ট বলতে কি, আমার এই যে রিসোর্স গুলা, 4টা রিসোর্স, এই 4টা রিসোর্স কখন কতটুকু দিলে ওইটা সবচেয়ে এফিশিয়েন্ট হবে, সেই অনুযায়ী কখন কতটুকু রিসোর্স লাগবে সে ফোরকাস্টটা করতে পারা, প্ল্যানটা করতে পারা। কেন এই ব্যাপারটা আসছে আলোচনায়, বা ইআরপির সাবজেক্টে এই জিনিসটা কেন আসছে, বা একটা অর্গানাইজেশনের অ্যাটেনশন কেন এই জায়গায়? রিজন ইজ, যে কোনো অর্গানাইজেশন যদি যে কোনো বিজনেস অর্গানাইজেশন যদি আমি চিন্তা করি, তাহলে তাকে এফিসিয়েন্সি আসলে আনতেই হবে, টু মেক শিওর দ্যাট দে মেক প্রফিট। এখন যদি আমি 10 টাকা দিয়ে বাজারে একটা জিনিস বিক্রি করি, বাট আমার তৈরি করতে লেগে গেল 12 টাকা, তাহলে তো আমার হলো না। আমি যদি রেগুলার প্রসেসে চলে সবকিছু রিসোর্স মোটামুটি ম্যানেজ করে আমি যদি 10 টাকায় কস্ট রাখতে পারি, তাও ইটস নট মেকিং সেন্স। বা 1 টাকা প্রফিট করতে পারি, তাও মেবি ইট ইজ নট মেকিং সেন্স, বিকজ ওই 1 টাকা কন্ট্রিবিউশন মার্জিন ইভেন্চুয়ালি আমার ওভারহেড ক্যারি করতে পারতেছে না। তাহলে কি হবে? আমার কস্ট সেন্সিটিভ হতে হবে, আমার কন্ট্রিবিউশন মার্জিন বাড়াতে হবে, সুতরাং কস্ট সেন্সিটিভ হতে হবে। সেটা কিভাবে করা যায়? বাই বেটার প্ল্যানিং অফ অ্যালোকেশন অফ রিসোর্সেস। আমি আম, একটা প্ল্যান্ট, আমার একটাই প্ল্যান্ট আছে, সেই প্ল্যান্ট দিয়ে আমি কতটুকু প্রডিউস করব, কি প্রোডাক্ট কখন প্রডিউস করলে, কত কোয়ান্টিটিতে প্রডিউস করলে আমার প্রফিট অপটিমাম হবে, এটা বের করার একটা নিশ্চয়ই রাস্তা আছে। আবার এরকমও হচ্ছে যে আমার যদি লেবার, কারণ রিসোর্সেস আর স্কেয়ার্স, রিসোর্সেস আর নট আনলিমিটেড, এটা আমরা সবাই জানি। যে 4টা রিসোর্সের কথা চিন্তা করলাম, আমরা বললাম 4টা রিসোর্সের সবকটা রিসোর্সই আর স্কেয়ার্স, নান অফ দিজ আর আনলিমিটেড। ওকে, এখন অনেক সময় হতে পারে, যেমন আমি একটা অর্গানাইজেশনে কাজ করেছি, এখন অর্গানাইজেশনটা আছে, এখন ওই নামে নাই, বিওসি, ব্রিটিশ অক্সিজেন কোম্পানি, এখন হচ্ছে লেনডে নামে। সেই অর্গানাইজেশনে 8 বছর কাজ করেছিলাম। ওই অর্গানাইজেশনে প্রোডাক্ট ছিল হচ্ছে গিয়ে 3 ধরনের, তার মধ্যে একটা প্রোডাক্ট ছিল গ্যাসেস প্রোডাক্ট, যেখানে 19 রকমের গ্যাস তৈরি করে। ওর মধ্যে মেইন যে গ্যাস প্রোডাক্টটা ছিল সেটা ছিল অক্সিজেন। অক্সিজেন, নাইট্রোজেন এবং আর্গন, 3টা গ্যাস। এছাড়া কার্বন ডাইঅক্সাইড, অন্যান্য গ্যাস তৈরি করতে, সেগুলো প্ল্যান্ট আলাদা। বাট আমি একটা প্ল্যান্ট, স্পেসিফিক প্ল্যান্টের কথা বলছি, আপনারা সবাই হয়তো জানেন না যে অক্সিজেন যে যে বিওসি বা লেন্ডে যে এখন অক্সিজেন করে বিভিন্ন জায়গায় 2 রকমের কারণে সাপ্লাই করে। একটা হচ্ছে খুব
স্মল পার্সেন্টেজ ইজ মেডিকেল অক্সিজেন, দ্যাট ইজ ব্রিদিং অক্সিজেন। করোনার সময় আমরা আনফর্চুনেটলি উই জেনারেল পিপল হ্যাড টু ফেস আ লট, যে সিলিন্ডার বাসায় এনে এনে অক্সিজেনের ব্যবস্থা করতে হয়েছে। ব্রিদিং অক্সিজেন হাসপাতালে যেটা থাকে, অক্সিজেন মাস্ক দিয়ে অক্সিজেন সাপ্লাই করে, দ্যাট ইজ দ্য ব্রিদিং অক্সিজেন। ওকে। আর ওইটা হচ্ছে খুব পিওর অক্সিজেন। এন্ড তারপরে হচ্ছে একটু কম পিওর পার্সেন্টেজে ইউজ করা হচ্ছে কিসের জন্য, কাটিং এর জন্য। এটাই সবচেয়ে বেশি ইউজ করা হয় কাটিং বলতে লোহা কাটার জন্য। অক্সি অ্যাসিটিলিন শিখা, এই ফ্লেম দিয়ে লোহা কাটা হয়। তো লোহা কাটার মেইন কাজটা সবচেয়ে বেশি কনজাম্পশন হয় দুই জায়গায়। একটা হচ্ছে কি লার্জ কোনো কনস্ট্রাকশন যদি হয়, যেমন পদ্মা ব্রিজ হচ্ছে, ওখানে হচ্ছে প্রচুর লোহা কাটার কাজ হচ্ছে, বা মেট্রো রেল হচ্ছে, ওইসব জায়গায় প্রচুর কনজাম্পশন হয়। বাট এক্সট্রাঅর্ডিনারি ওই ধরনের প্রজেক্ট ছাড়া মেইন দেশের ভিতরে, আমাদের দেশের ভিতরে যেই জায়গায় লোহা কাটা সবচেয়ে বেশি হয়, কে বলতে পারবেন কোথায় লোহা কাটা সবচেয়ে বেশি হয়? দেখি, কে বলতে পারেন কিনা। শিপিং কর্পোরেশনের শিপিং ব্রেকিং স্যার, শিপিং ব্রেকিং। Absolutely beautiful. Shipbreaking yard. That is the biggest consumption area for oxygen, for cutting oxygen. শিপ ব্রেকিং ইয়ার্ড। আপনাদের যাদের আইডিয়া নাই তাদেরকে বলছি, যদি কখনো সুযোগ হয় শিপ ব্রেকিং ইয়ার্ডে যায়, ওখান থেকেও শেখার অনেক কিছু আছে। আহ খুব ডেঞ্জারাস জায়গাটা, ডেফিনেটলি হাইজেনিক না, আনহেলদি। বাট আমি গিয়েছি বেশ কিছুবার, অনেকবার গিয়েছি শিপ ব্রেকিং ইয়ার্ডে দেখতে, যেতে হয়েছে। শিপ ব্রেকিং ইয়ার্ডে যেটা হয় যে এক একটা জাহাজ, 65,000 টনের জাহাজ বা 90,000 টনের জাহাজ, বড় বড় জাহাজ, 90,000 টন মানে হচ্ছে কি হিউজ জাহাজ। এই জাহাজগুলো নর্মালি আমাদের এই ইয়েতে কর্ণফুলী ইয়েতে জেটিতে আসে না। হ্যাঁ। এই জাহাজগুলা কি হয়, বিদেশে যখন এক্সপায়ার করে যায় তাদের ডেট গুলো, অর্থাৎ পুরানো হয়ে যায়, যে সেল ইট টু কান্ট্রিজ লাইক আওয়ার্স, বিভিন্ন চায়নাতে সেল করে, বিভিন্ন জায়গায় সেল করে পুরানো এই জাহাজগুলো কিনে। এগুলো বলা হচ্ছে গিয়ে লাস্ট ভয়েজ, যেটাকে বলে যে ফাইনাল ভয়েজ, সেটা হচ্ছে গিয়ে বঙ্গোপসাগরে জোয়ারের সময় সামনের দিকে তীরের দিকে আগায় আসে। আগায় এসে জোয়ারের জন্য ওয়েট করে, যখন জোয়ার হয়ে পানির লেভেলটা অনেক উপরে চলে যায়, তখন ফুল থ্রটলে একদম জাহাজের ফুল স্পিডে জাহাজটাকে ল্যান্ডের মধ্যে এনে ওই ভাটিয়ারির ওখানে, ওখানে এনে আঘাত করা হয়, একদম ল্যান্ডে তুলে দেওয়া হয়। তো জোয়ারের পরে ভাটাতে যখন পানিটা আবার সরে যায়, জাহাজটা দেখবেন আপনি মাটির মধ্যে বসে আছে, কাদা কেটে ভিতরে ঢুকে আছে, কারণ হচ্ছে অনেক স্পিডে এসে ল্যান্ডে হিট করে গেছে। এরপরে শুরু হয় জাহাজটা কাটা। জাহাজটা প্রথমে কেটে ভিতরে, যেহেতু অনেক পুরানো জাহাজ থাকে, এগুলোর ভিতরে অনেক বিষাক্ত গ্যাস থাকে, এক্সপ্লোশন হতে পারে, যে কারণে একটু কিছু কিছু কেটে রেখে দেওয়া হয়। তারপর হচ্ছে জাহাজটা গ্যাস শেষ হয়ে গেলে নতুন করে পিস পিস করে কাটা হয়। But এই জাহাজ কাটার জন্যই মেইন অক্সিজেনটা কনজাম্পশন হয় বাংলাদেশে সবচেয়ে বেশি। এবং এই জাহাজগুলা থেকেই আমরা এই যে যত রিরোলিং মিল, স্টিল মিল দেখি, রডের মিল দেখি, তাদের র মেটেরিয়াল গুলো মোস্টলি আসে এই জাহাজ কাটার লোহা থেকে। ওকে। ইটস নট অ্যাবাউট পান্থপথের ফার্নিচার। পান্থপথের ফার্নিচার ইজ ওয়ান টাইনি আউটপুট অফ দিস থিং। মেইন ইকোনমিক আউটকাম আসে হচ্ছে গিয়ে জাহাজ কাটা থেকে লোহা তৈরি হয়, যেখান থেকে আমরা স্টিল মিল চালাই, যেখান থেকে আমরা রিরোলিং মিল চালাই, কনস্ট্রাকশন জন্য সমস্ত লোহা সাপ্লাই করি। তো যাই হোক, আমি আনহাইজেনিক বা আনসেফ এর কথা বলছিলাম এই কারণে যে আনফর্চুনেটলি কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে, যে ইন্ডাস্ট্রি গুলো খুব হ্যাজার্ডাস, খুব হ্যাজার্ডাস। তার মধ্যে একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে চা বাগান। চা বাগানে হ্যাজার্ডাস ইন দ্য সেন্স ইনহিউম্যান টাইপের লেবার, লেবারটা খুব কষ্টকর এবং খুব রিস্কি লেবার। চা বাগানে রিস্কি না, বাট খুব কষ্টকর, খুব ওদের চা বাগানে কেউ কাজ করতে চায় না সাধারণত। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে জেনিটেরিয়াল সার্ভিস, হচ্ছে কি যারা ময়লা পরিষ্কার করে, হ্যাঁ, সুইপার বা আমরা যাদেরকে ম্যানহোলে ঢুকতে দেখি, এই সার্ভিস গুলো কেউ যেচে করতে চায় না আসলে। বাট দেখবেন আপনি, এই সার্ভিস গুলো যারা দেয় তারা বংশধর ধরে ধরে পরম্পরায় একদম হয়তো 4 পুরুষ, 8 পুরুষ, 9 পুরুষ ধরে এই একই কাজ করতেছে। একই। তারপর হচ্ছে ডোম, লাশ কাটার যে ডোম, যারা বিভিন্ন মেডিকেল কলেজে বা ইয়েতে বিভিন্ন কারণে লাশ কাটতে হয় যাদের, ডোম। তো এই ধরনের কিছু প্রফেশন আছে, যে প্রফেশন গুলো পিপল জেনারেলি ডু নট লাইক, ইউ ওন্ট লাইক টু গেট ইন দেয়ার, বাট দেয়ার আর পিপল যারা এখানে কাজ করে। ঠিক সেরকম শিপ ব্রেকিং ইয়ার্ডে যারা কাজ করে, এরকম জেনারেশন ধরে না করলেও এটা বেশ হ্যাজার্ডাস একটা লেবার কাজ। এখানে প্রায় দেখা যায় অ্যাক্সিডেন্ট হয়ে মানুষজন মারা যায়, হাইডার এক্সপ্লোশন থেকে লোহার চাঙ্ক পড়ে প্রচুর ফ্যাটালিটি হয় বেশ, মানে কম্পেয়ার টু মেনি আদার ইন্ডাস্ট্রিজ মোর। এই ফ্যাটালিটি যেগুলো হয় ওখানে সব দেখা যায় যে একটা কেউ মারা গেলে সবাই মিলে তখন ও একটা অনুষ্ঠান করে, একটা গরু জবাই দেয়, সবাই খাওয়া দাওয়া করে, তার জন্য দোয়া করে, ব্যাস শেষ। তো তার জন্য ওই কম্পেনসেশন, একটা অল্প একটু কম্পেনসেশন দিয়ে শেষ। বাট স্টিল পিপল ওয়ার্ক। এগুলোকে কেন কাজ করে চা বাগান বা এই যে পরিষ্কার হতে, এগুলো রিসার্চ করবেন, দেখবেন প্যাথেটিক কিছু স্টোরি ইউ উইল হিয়ার এন্ড লার্ন ফ্রম দিস। যে শয়ে শয়ে বছর ধরে আমরা জেন্টলম্যানরা, হ্যাঁ, শিক্ষিত মানুষজনরা, হোয়াইট কলার পিপল, কিভাবে চক্রান্ত করে এই সমস্ত মানুষকে
বংশ পরম্পরা, একদম বংশের পর বংশ ধরে ধরে এই প্রফেশন গুলাতে প্ল্যান্ড ওয়েতে আটকায় রেখে দিছি। দে ওন্ট বি এবল টু গেট আউট। হ্যাঁ, আমার কথাটা শুনতে খুব খারাপ লাগতে পারে এন্ড খুব ইনহিউম্যান লাগতে পারে, বাট দিস ইজ এ গ্লোবাল রিয়ালিটি। গ্লোবালি দিস হ্যাপেন্স। গ্লোবালি আমরা হিউম্যান রাইটস অন্যান্য জিনিসের যত কথাই বলি, দিস ইজ সামথিং দ্যাট হ্যাপেন্স ভেরি পিকুলিয়ারলি। হ্যাঁ, যে যে চা বাগানের কথা যদি বলি, চা বাগানে ওরা যখন বেতন পায়, যেদিন বেতন পায় সেদিন ওখানে মেলা করা হয় ইচ্ছা করে, এন্ড দ্যাটস আ প্ল্যান, যেটা ফিউ হান্ড্রেড ইয়ার্স ধরে হয়ে আসছে। ওই মেলাতে যাত্রা হয়, ওয়াইন থাকে, সমস্ত রকম এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকে। ওরা যে বেতন পায় তার প্রায় 50-60% ওরা ওই দিনই খরচ করে ফেলে। বাকি যে 50% বা 40% থাকে ওটাতে সারা মাস চলতে পারে না, খেতে পারে না। যার ফলে দে ডু নট হ্যাভ অপশন ইভেন টু অ্যাভয়েড ওয়ার্ক ফর আ ডে। তো এগুলো কিছু মেকানিজম আছে, প্ল্যান আছে, ইঞ্জিনিয়ার্ড প্ল্যান, যেগুলো মানুষজন প্ল্যান করে করে এই ধরনের কমিউনিটি গুলো বিল্ড আপ করে এদের কালচার এন্ড সবকিছুকে ওভাবে সেট আপ করে রাখছে যে দিস পিপল ওন্ট গেট আউট অফ দিস। কারণ এরা চলে গেলে উইল বি ইন প্রবলেম। আমাদের ময়লা পরিষ্কার করার লোক থাকবে না, খুব প্রবলেমে পড়ে যাবো, আমাদের জিনিসপত্র বাসা বাড়ি নোংরা হয়ে যাবে। হুম। তো দিজ আর ভেরি পেইনফুল স্টোরিজ, রিয়ালিটিজ। আই হোপ সামডে এই লেভেলের কাজগুলো অ্যাটলিস্ট উইল গেট রিপ্লেসড বাই রোবটস, অ্যান্ড উই উইল নো লঙ্গার কাইন্ড অফ মানে এই ধরনের লোকজনকে প্ল্যান করে নিচু রাখবো না। আই হোপ। যাক, অন্য গল্পে চলে গেছিলাম। তো ম্যাটেরিয়ালের কথা বলতেছিলাম আমি, ওই অক্সিজেনের কথা বলতে গিয়ে এত কথা চলে আসছে যে একটা এক্সেপশন হচ্ছে কি, ওই অক্সিজেন ফ্যাক্টরি আমি বলছিলাম যে ম্যাটেরিয়ালস আর স্কেয়ার্স, রিসোর্সেস আর স্কেয়ার্স। বাট ওই কোম্পানিতে জয়েন করার পরে প্রথম আমি জানতে পারলাম, প্রায় দেখতে পারলাম, আরে এখানে তো র ম্যাটেরিয়াল ইজ নট স্কেয়ার্স। র ম্যাটেরিয়ালটা কি ছিল অক্সিজেনের জন্য? বাতাস, ন্যাচারাল এয়ার। তো দের ইজ এ প্ল্যান্ট কল এএসইউ, এয়ার সেপারেশন ইউনিট, যেখানে ওই ফ্যাক্টরির কাজই হচ্ছে, এই প্ল্যান্টটার কাজ হচ্ছে, রূপগঞ্জে আছে, শীতলপুরে আছে এই প্ল্যান্ট, খুব সুন্দর প্ল্যান্ট, বড়, প্রায় 130 টন পার ডে অক্সিজেন, লিকুইড অক্সিজেন, 130 টন লিকুইড অক্সিজেন পার ডে প্রডিউস করে এরকম প্ল্যান্ট। এবং ফুললি অটোমেটেড, চালাতে একজন প্ল্যান্ট ইঞ্জিনিয়ার লাগে, একজন প্ল্যান্ট অ্যাটেন্ডেন্ট লাগে, দূরে বসে ঘরের মধ্যে বসে দেখে, খালি আর কিছু করে না। পুরো অটোমেটেড প্ল্যান্ট, কম্পিউটারাইজ প্ল্যান্ট। তো এই প্ল্যান্টটা কি করে, ইলেকট্রিসিটি জেনারেশন হয়, এবং ইলেকট্রিসিটি জেনারেশনের পর ওই কম্প্রেসার আছে আর এখানে ফানেলের মতো আছে যেখান দিয়ে বাতাস সাকশন করতে থাকে। বাতাসটাকে কম্প্রেসার দিয়ে ঠান্ডা করে ক্রায়োজেনিক টেম্পারেচার বলে, -200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, -200 ডিগ্রি। হ্যাঁ, দ্যাটস কিন্তু সাংঘাতিক ঠান্ডা। যে -200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বাতাসটা লিকুইড হয়ে যায়, আর এয়ার থাকে না। লিকুইড হওয়ার পরে এইটাকে একটা 80-90 ফিটের একটা ডিস্টিলেশন টাওয়ার বলে, ডিস্টিলেশন টাওয়ারের মধ্যে এ থেকে বাতাসটা, লিকুইড বাতাসটা ঢালতে থাকে, এবং ডিস্টিলেশন টাওয়ারে গিয়ে বাতাসটা একটু একটু গরম হতে থাকে, ঠান্ডাটা হারাতে থাকে। -196 ডিগ্রিতে নাইট্রোজেন গ্যাসটা আলাদা হয়ে যায়, -186 ডিগ্রিতে অক্সিজেনটা আলাদা হয়ে যায়, 85-এ আর্গনটা আলাদা হয়, -85, -185। এই ওয়েতে বাতাসটাকে, লিকুইড বাতাসটাকে একটু একটু করে গরম করে ওখান থেকে এয়ার আকারে গ্যাস গুলাকে সংগ্রহ করে আবার পিউরিফিকেশন সাইকেল করা হয়, করে করে করা হয়। তো এই জায়গায় খেয়াল করলাম, ম্যাটেরিয়াল তো আনলিমিটেড, ইটস নট সামথিং দ্যাট আই ক্যান সে স্কেয়ার্স। বাট এইটা একটা এক্সেপশন আমার নলেজে আছে। এইটা ছাড়া সাধারণত আমার নলেজে এখন পর্যন্ত, হয়তো চিন্তা করলে দু একটা আরো খুঁজে পেতে পারবো, বাট এই মুমেন্টে আমার নলেজে এরকম নাই যে র ম্যাটেরিয়াল স্কেয়ার্স না, যে এনাফ র ম্যাটেরিয়াল আছে। আমরা বলতে পারি যে এই সে ইট তৈরি করে হচ্ছে মাটি দিয়ে, তাই না? তো মাটি তো আনলিমিটেড বলতে পারি, স্টিল মাটি আনলিমিটেড না আসলে। আমার জিওগ্রাফির মধ্যে ওই ধরনের ইট তৈরি করার মাটি আসলে লিমিটেড। ইট যখন তৈরি করে ফেলি ওইটা আসলে রিনিউ হয় না, বাতাস রিনিউ হয়, বাট ওইটা যখন রিনিউ হয় না তখন ইট ইজ স্কেয়ার্স। তো ওই জন্য এটা, এই ধরনের সিচুয়েশন পাওয়াটা খুব ডিফিকাল্ট। রিসোর্সেস আর অলওয়েজ স্কেয়ার্স। এখন কেন প্ল্যানিং এর প্রয়োজন? প্ল্যানিং এর প্রয়োজন এফিসিয়েন্সির জন্য, কস্ট এফিসিয়েন্সির জন্য। এইটার জন্য জাপানে একটা ফিলোসফি চালু হলো, যে জাস্ট ইন টাইম, আপনারা শুনেছেন বোধহয়, তাই না? জেআইটি একটা ফিলোসফি, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রোডাকশনের জন্য এফিসিয়েন্সি স্ট্যান্ডার্ড তৈরি করা হলো, জাস্ট ইন টাইম। ওই ফিলোসফির আন্ডারে, ফিলোসফিটা হচ্ছে এটা, যে আমাদের ঠিক যেই সময় যতটুকু লেবার লাগে, যতটুকু ম্যাটেরিয়াল লাগে, ততটুকুই আমরা সাপ্লাই করব, ততটুকুই আমরা ব্যবস্থা করব, সো দ্যাট কখনো আমরা
আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল বা অন্য কোনো কিছু বা স্পেস, কোনো কিছু আসলে ওয়েস্টেজ করব না অন ম্যাটেরিয়ালস, অন ম্যান, অন মেশিন, অন মানি, যেটা আমার এই মোমেন্টে প্রয়োজন নাই। জাস্ট ইন টাইম, যখন যেটা প্রয়োজন তখনই সেটা অর্ডার করা। যেমন আপনার একটা ফ্যাক্টরি চালাচ্ছেন, এই মোমেন্টে আপনার, ধরেন আমি ফ্যাক্টরি না, একটা কনস্ট্রাকশন করছি, ইটের কথাই যেহেতু বললাম, একটা বিল্ডিং কনস্ট্রাকশন করতেছি। আমি জানি আজকে আমার কাজ হবে হচ্ছে গিয়ে সেকেন্ড ফ্লোরের একটা ইউনিটে ব্রিক ওয়ার্ক হবে, ওয়াল কাজ হবে। এবং আজকে সারাদিনে যে আমার যে কজন লেবার আছে তারা একটা ফ্লোরে একটা ইউনিটের ওয়াল শেষ করতে পারবে। সুতরাং এই একটা ইউনিটের একটা ওয়াল করতে ধরেন আমার ইয়ে লাগবে, সরি একটা স্যার একটা রুম করতে পারবে, আমরা সহজ করে দিই একটু, একটা রুম করতে পারবে। ওইটার জন্য আমার হাফ ট্রাক ইট ইট লাগবে। তাহলে জেআইটি যদি ফলো করি, তাহলে আমি হাফ ট্রাক ইট নিয়ে আসবো। বাট দ্যাট মাইট নট বি কস্ট এফিসিয়েন্ট এন্ড অফ দ্য ডে। কারণ আমার ট্রাকের রেন্টটা যখন অ্যালোকেট হবে হাফ ট্রাক ইটের উপরে, তখন দ্য কস্ট অফ দ্য ব্রিক্স উইল বিকাম হায়ার। তাহলে আমার জন্য মোর এফিসিয়েন্ট হতো অ্যাটলিস্ট এক ট্রাক ইট আনলে। তাহলে আমার হাতে জাস্ট ইন টাইম হচ্ছে না, বাট একটু এক্সটেন্ডেড হচ্ছে। এই জন্য জাস্ট ইন টাইম ফিলোসফিটা সবসময় আসলে অ্যাপ্লিকেবল না, প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেবল ফিলোসফি না। এই যে কথাটা বললাম, এই যে এক ট্রাক লাগবে, এটাকে আমরা বলি ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, যে কতটুকু অর্ডার একসাথে দিলে আসলে এটা ইকোনমিক হয়। এটা বিভিন্ন সেন্স, ট্রান্সপোর্টেশন সেন্সে, স্টোরেজ সেন্সে, ওয়ার্কিং ক্যাপিটাল সেন্সে, অনেক সেন্সে একসাথে ইওকিউ। নাও এই যে ক্যালকুলেশনটা, যে এক্স্যাক্টলি হোয়াট ইজ এফিশিয়েন্ট ফর মাই কোম্পানি, ফর মাই প্রোডাকশন, কনসিডারিং হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ প্রোডাকশন আই নিড টু ক্যারি ফরওয়ার্ড, কি পরিমাণ ইউনিট আমার আসলে প্রডিউস করতে হবে, তাও ডিপেন্ড করবে কি কি পরিমাণ আমার রেডি স্টকে প্রডিউস করা ইউনিট আছে আনসোল্ড। তার সাথে আরো ডিপেন্ডেন্সি আছে কি কি পরিমাণ আমার অর্ডার আছে হাতে, যেটা এখন ডেলিভারি ইন ট্রানজিট বাদ দিলে তার মধ্যে ডেলিভারি কতটুকু আছে, তার মধ্যে হচ্ছে কি আমার অর্ডার যেগুলো আরো আসতে পারে পাইপলাইনে। তো এই যে টোটাল যে চেইনের একটা ইনফরমেশন, এই ইনফরমেশন গুলোকে যদি আমরা ইন্টিগ্রেট করতে পারি এক জায়গায়, যে আমার কতটুকু অর্ডার ফোরকাস্ট আছে, কতটুকু অর্ডার পড়ে আছে যেটা এখনো ডেলিভারি হয়নি, কতটুকু আমার ডেলিভারি ইন ট্রানজিট আছে, কতটুকু আমার অর্ডার আমার এক্সিস্টিং ইনভেন্টরি দিয়ে ফুলফিল করা যাবে, মাইনাস করলে কতটুকু আমার প্রডিউস করতে হবে, যতটুকু প্রডিউস করতে হবে তার মধ্যে কতটুকু আমার ওয়ার্ক ইন প্রগ্রেস আছে, প্রোডাকশনে অলরেডি আছে যতটুকু, তারপরে যতটুকুর জন্য কতটুকু আমার র ম্যাটেরিয়াল লাগবে, আমার র ম্যাটেরিয়াল স্টোরে কিছু আছে, তাহলে আমার এর বাইরেও কি র ম্যাটেরিয়াল অর্ডার দিতে হবে কিনা। তাহলে আমাদের যদি ফুল এন্ড টু এন্ড চেইনটা যদি একটা সিস্টেমের মধ্যে থাকে, তাহলে ইট ইজ পসিবল ফর আস টু ক্যালকুলেট ইট এফিসিয়েন্টলি, এক্স্যাক্টলি আমার কতটুকু র ম্যাটেরিয়াল এখন অর্ডার দিতে হবে, এক্স্যাক্টলি কতটুকু র ম্যাটেরিয়াল স্টক করতে হবে, কতটুকু প্রডিউস করতে হবে, কতটুকু ফিনিশ গুড স্টক করতে হবে, কতটুকু ডেলিভারি করতে হবে, কতটুকু অর্ডার কালেকশন আছে যেগুলো ডেলিভারির জন্য আমার প্রিপারেশন নিতে হবে। তো এই যে ইনফরমেশনের যে চেইন, এই চেইনটা হচ্ছে কি দেখেন অ্যাক্রস ডিফারেন্ট ফাংশনস। এই যে চেইনটাকে মাথায় রেখে, এই চেইনটাকে নলেজ হিসাবে ইউজ করে এই প্ল্যানিং করতে পারাটাই হচ্ছে ইআরপির একটা কাজ, অন্যতম কাজ, মেইন কাজ। মেইন কাজ, ইআরপির মেইন কাজই হচ্ছে গিয়ে এই প্ল্যানিংটা করতে পারা বা করতে হেল্প করা, যে আমার এক্স্যাক্টলি কতটুকু ম্যাটেরিয়াল লাগবে, কতটুকু মেশিন লাগবে, কতটুকু মাল লাগবে। ওই কতটুকু মেশিন লাগবে বলতে বোঝাচ্ছি আমার প্রোডাকশন ক্যাপাসিটির কতটুকু আসলে রান করতে হবে। আমার যদি চারটা লাইন অফ প্রোডাকশন থাকে, আমাকে চারটাই রান করতে হবে কিনা, চারটা লাইন যদি থেকে থাকে আমার কোন প্রোডাক্ট কোন লাইনে প্রডিউস করতে হবে, প্রোডাকশনে যেতে হবে কতটুকু সময়, কতটুকু টাইমের জন্য, 24 ঘন্টা 3 শিফট নাকি 2 শিফট চালাইতে হবে কোনো একটা পার্টিকুলার লাইন। এই যে ডিসিশন গুলো, দিজ আর মেশিন রিসোর্স কে ইউজ করার ডিসিশন। মানি তো ওয়ার্কিং ক্যাপিটাল, সেটা ইজ রিলেটেড টু হাউ মাচ লেবার আই গেট, হাউ মাচ ম্যাটেরিয়াল আই অ্যাকোয়ার, হাউ মেনি মেশিনস, হাউ মেনি আওয়ার্স অফ মেশিনস আই রান, ওটা ফুয়েল লাগবে, গ্যাস লাগবে, অন্যান্য জিনিস লাগবে। তো এই রিসোর্স গুলার প্ল্যানিং করাটা ইন অ্যান ইন্টিগ্রেটেড ওয়ে ইজ ইআরপির মেইন পারপাস। এবং সেটা করে কি করে, ইআরপি একদম সেলস থেকে শুরু করে বিভিন্ন ফাংশন, প্রত্যেকটা যে ফাংশন, এই প্রত্যেকটা ফাংশনের রেকর্ড কিপিং গুলা ইআরপি তে হয়, রিপোর্টিং গুলা ইআরপি তে হয়, যার ফলে প্রত্যেকটা ডেটা যখন ইআরপির ভিতরে আছে তখন ইআরপি নিজে একটা প্রসেস চালায়, যেটাকে আমরা বলি হচ্ছে কি এমআরপি, ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং। ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং, এই প্রসেসটা দিয়ে ইআরপি আসলে ক্যালকুলেট করে বুঝতে পারে যে এক্স্যাক্টলি আমার কোন জায়গায় কতটুকু ম্যাটেরিয়াল বা রিসোর্স লাগবে। ওকে, এই যখন আমরা এটা ম্যানুফ্যাকচারিং এর বাইরে চলে যাই,
যখন আমরা বলবো এটা ম্যানুফ্যাকচারিং এর বাইরে, একটা রিটেইল অর্গানাইজেশনের জন্য, রিটেল অর্গানাইজেশন অ্যাগোরা, আগোরা বা স্বপ্ন, দে অলসো ইউজ ইআরপি। তাদের ইআরপি আছে, বাট তাদের তো প্রোডাকশন নাই, তারা তো ট্রেডিং করে। সেইখানে আমরা এটাকে বলি ম্যাটেরিয়াল অ্যাসর্টমেন্ট প্ল্যানিং। ওখানে কতটুকু ম্যাটেরিয়াল আমার স্টোরে থাকতে হবে, কতটুকু ম্যাটেরিয়াল ওয়্যার হাউসে থাকতে হবে, কতটুকু সেন্ট্রাল ওয়্যার হাউসে থাকতে হবে, কোথায় মুভমেন্ট করতে হবে, শেলফে কিভাবে সাজানো থাকবে, কতটুকু ম্যাটেরিয়াল কোন জিনিস সাজানো থাকবে, কতটুকু আছে, কতটুকু রিপ্লেনিশ করা লাগবে, এই ডিসিশন গুলা, এই প্ল্যানিং গুলা ইআরপি দিয়ে থাকে ওখানে। ওকে, দিস ইজ দ্য মেইন কনসেপ্ট অফ ইআরপি। কারণ এখন পর্যন্ত কোনো প্রশ্ন? আমি একটা স্লাইডে অনেক সময় নিলাম, বিকজ কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে বাকি জিনিসগুলো বুঝতে খুবই সুবিধা। কারো কোনো প্রশ্ন, কোনো জায়গায় বোঝার জন্য আরেকবার ডিসকাশন দরকার কোনো কিছু? ওকে, লেটস মুভ। তো ইআরপি কে আমরা বলছি যে ইভলিউশন। ইভলিউশন মানে কি? ইভলভ করা মানে হচ্ছে কি, যখন কোনো কিছু ন্যাচারাল ওয়েতে, বিভিন্ন ডিমান্ডে, বিভিন্ন প্রেসারে, বিভিন্ন পারিপার্শ্বিকতায় আস্তে আস্তে গ্রো করে টু ইনটু সামথিং এলস, স্টার্ট করে ইনটু সামথিং, এন্ড দে গ্রো ইনটু সামথিং এলস। একটা, যেমন আমরা বলি, আম, গাছ গ্রো করে, গাছ ইভলভ করে না। ইভলভ করে কি? যেমন থিওরি অফ ইভলিউশন ছিল এক সময় ডারউইনের, মানুষ সত্য হলো বলে ভাবতো অনেক বছর পর্যন্ত, অনেক যুগ পর্যন্ত। এখন আর সত্য বলে ভাবে না, বিকজ এখন আমরা জানি জিন অ্যানালাইসিস করে, জেনেটিক অ্যানালাইসিস যখন এখন আসছে, এখন আমরা জানি যে আমরা বানর থেকে আসলে ডাইরেক্টলি হইনি, আমরা মানুষ হিসেবেই আসছিলাম, মানুষ হিসেবেই আছি। বাট যখন থিওরি অফ ইভলিউশন চিন্তা করা হয়েছিল, তখন চিন্তা করা হয়েছিল এরকম: একটা অ্যামিবা, এটা ছোট্ট ব্যাকটেরিয়া, অ্যামিবা, ছোট্ট জীবাণু, এককোষী অ্যামিবা, এখান থেকে আস্তে আস্তে মাল্টিকোষ, মাল্টিকোষ থেকে অন্য রকমের শেপের একটা ব্যাকটেরিয়া, তার থেকে কিছু ব্যাকটেরিয়া, তার থেকে কিছু জীব, ছোট ছোট অণুজীব, বিভিন্ন করতে 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 এক সময় গিয়ে ইভলভ করেছে। লক্ষ লক্ষ কোটি কোটি বছরে পৃথিবীর বুকে প্রাণী ইভলভ করতে 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 এক সময় গিয়ে হোমোসেপিয়ান, মানে মানুষের আগের অংশ, হোমোসেপিয়ান তো মানুষ, but মানুষের আগের অংশ এইপস, এইপস পর্যন্ত চলে আসছে, এইপস থেকেও আস্তে আস্তে কনভার্ট হয়ে মানুষ হয়ে গেছে। থিওরি অফ ইভলিউশন যেটা বলতো, এই যে ইভলিউশন যখন বলছে, তখন হচ্ছে কি, ইট স্টার্টেড উইথ সামথিং অ্যাজ সামথিং, এন্ড কনভার্টেড ইনটু, গ্রিউ ইনটু সামথিং এলস, দেন ইটস কল্ড ইভলিউশন, ইভলভ করা। হ্যাঁ, এখন তো এটা বেসিক্যালি যে যেটা বললাম জেনেটিক ইয়েতে প্রমাণিত যে ইটস নট দ্য ফ্যাক্ট, বিকজ জেনেটিক স্ট্রাকচারস আর ডিফারেন্ট। ইটস ইয়েতে, এই পেশাতে আমাদের ওরকম ডাইরেক্ট ইয়ে নাই, সিমিলারিটি আছে অনেক ক্ষেত্রে, বাট নট, উই আর নট ফ্রম দেম। আর যদি তাই হইতো, তাহলে এখনো কেন আমরা বানর দেখি? সব বানরই তো অলরেডি এই যুগের সাথে সাথে মানুষে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, বাট এনিওয়েজ, লেটস নট গেট ইনটু দ্যাট ডিসকাশন। সো যেটা বলছিলাম যে এটা হচ্ছে ইভলভ করা। এখন ইআরপি ইভলভ করেছে, এটা বলতে কি বোঝানো হচ্ছে? এইটা বলতে, আমি যখন বললাম হিস্ট্রি অফ ইআরপি আলোচনা করতে, বললাম যে ইআরপি ইভলভ করেছে। ইআরপিও ঠিক সেরকম, ইট স্টার্টেড উইথ সামথিং and evolved into something else over a period of time. So what did we started with? প্রথম জিনিসই ছিল ম্যাটেরিয়াল প্ল্যানিং। আর্লি নাইনটিজে ইআরপি আসলে প্রথম জন্ম হয়। হ্যাঁ, কারণ সিক্সটিজ 70s পর্যন্ত, এইটিজ পর্যন্ত মোটামুটি ওয়াজ এ ম্যানুফ্যাকচারিং এরা। পৃথিবীতে ম্যানুফ্যাকচারিং ছিল প্রিডমিনেন্ট বিজনেস। সো ম্যানুফ্যাকচারিং এরা যত চ্যালেঞ্জ, তখনকার যত চ্যালেঞ্জ, আগে একটা সময় মানুষ মনে করতো যে আমি উৎপাদন করলেই আমি উন্নতি করব। আমি নাবিস্কোর উদাহরণ বোধহয় আপনাদেরকে বলছিলাম মেবি। হ্যাঁ, যে নাবিস্কোর সামনে গেলে, নাবিস্কো ফ্যাক্টরি যেহেতু খুব পুরানো বিস্কিট ফ্যাক্টরি, ওটা সামনে গেলে দেখবেন চাকতির মধ্যে লেখা আছে উৎপাদনী উন্নতি। ওদের মোটো কেন লেখা আছে? বিকজ নাবিস্কো ফ্যাক্টরি যে যুগের ফ্যাক্টরি, যে সময়ের ফ্যাক্টরি, যে এরার ফ্যাক্টরি, ওই এরাটা ছিল ম্যানুফ্যাকচারিং এরা। ওই সময় মানুষ প্রোডাকশন করতে পারলেই গ্রোথ। তখন ডিমান্ড অনেক ছিল, সাপ্লাই কম ছিল, কম্পিটিশন ছিল না, যার ফলে কারো হাতে টেকনোলজি থাকলে কোনো কিছু প্রডিউস করার, সে কিং। হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে যখন এটা ম্যাচিউর স্টেজে গেল, এরাটা যখন ম্যাচিউর স্টেজে গেল, তখন তো ডেফিনেটলি কম্পিটিশন আসা শুরু করলো। তখন আর ওইটা সত্য রইলো না যে উৎপাদনে উন্নতি। তখন কম্পিটিশনে আমার উইন করতে হবে। প্রাইসে মানুষ ফাইট করা শুরু করলো, যদি কেউ 50 টাকা দেয় আমি 45 টাকায় দিব, সে 45 টাকায় দিলে আমি 40 টাকায় দিব। বাট দ্যাট হ্যাজ এ লিমিট, একটা সময় কি জিরো মার্জিন হয়ে যাচ্ছে, সেভাবে করে তো ব্যবসা চালানো যাবে না। তারপর দেখা গেল মানুষ কস্টে কম্পিটিশন করা শুরু করলো, কে কত কস্ট কমাইতে পারে। ম্যাটেরিয়ালের কস্ট বলতে সোর্সিং কস্ট।
ভেরি স্পেসিফিক্যালি সোর্সিং, বাট দ্যাট অলসো হ্যাজ এ থ্রেশহোল্ড। তারপর আমি যখন এখানে বাউন্ডারি হয়ে গেল যে আমার প্রাইসও আমি একটা ইলাস্টিসিটির বাইরে যেতে পারতেছি না, আমার বেসিক সোর্সিং কস্টও আমি একটা ইলাস্টিসিটির বাইরে যেতে পারতেছি না, মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে গিয়ে আমার, মানুষ তো একজন বুঝতে পারলো যে এই জায়গাটা হচ্ছে ইলাস্টিক। কিভাবে ইলাস্টিক? ইলাস্টিক এইভাবে যে এই জায়গাটাতে আমি যদি এফিসিয়েন্সি আনতে পারি, তাহলে আমি এখানে অন্যান্য কস্ট রিডিউস করতে পারবো, একই সময়ে বেশি প্রডিউস করতে পারবো, একই ওয়ার্কিং ক্যাপিটাল বেশিবার রোল করতে পারবো। তো এই যে কনসেপ্ট গুলো, আন্ডারস্ট্যান্ডিং গুলো যখন আসলো, তখন আসলে ইআরপির জন্ম হলো। তার মানে ম্যানুফ্যাকচারিং এরার শেষের দিকে যখন এটা রিয়ালাইজেশন হইলো, উই নিড বেটার প্ল্যানিং অফ আর রিসোর্সেস, তখন আসলে ইআরপির সিস্টেমটার উদ্ভব হলো, ইভলভ হলো। তখন প্রথম এটা শুরু, ফোকাসটা ছিল ম্যাটেরিয়াল প্ল্যানিং। ম্যাটেরিয়াল প্ল্যানিং প্রপারলি করতে গিয়ে দেখা গেল যে এটার অর্ডার এন্ট্রিটা ইআরপির ভিতরে হতে হবে, ডিস্ট্রিবিউশনটা ইআরটিপির ভিতরে হতে হবে, জেনারেল লেজার, অ্যাকাউন্টিং, কারণ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজ করতে গেলে ওই জিনিসগুলো এখানে আসতে হবে। প্লাস্টিক, শপ ফ্লোর কন্ট্রোল। শপ ফ্লোর কন্ট্রোল বলতে ইটস নট দোকান, শপ ফ্লোর কন্ট্রোল ইজ এ স্পেসিফিক টার্মিনোলজি, যেটা মানে হচ্ছে প্রোডাকশনে, যে ম্যানুফ্যাকচারিং এ প্রোডাকশনে যে ফ্লোর কন্ট্রোল, অর্থাৎ লাইন গুলা যে থাকে, প্রোডাকশন লাইন, এই প্রোডাকশন লাইন গুলা যেভাবে করে একটার পর একটা, এই প্রোডাকশন লাইন গুলো যেভাবে করে কন্ট্রোল করতে হবে। হুম, প্রোডাকশন লাইন গুলা বা প্রোডাকশনের প্ল্যানিং গুলা কন্ট্রোল করা, ওইটাকে বলা হচ্ছে শপ ফ্লোর কন্ট্রোল। ওই প্রোডাকশন ফ্লোরটাকে বলা হচ্ছে শপ ফ্লোর, দ্যাটস দ্য বিজনেস টার্মিনোলজি। তো এই জিনিসগুলো হয়ে গেল প্রথম ইআরপি শুরু, বেসিক ফোরকাস্টিং। আমরা যা দিয়ে আজকে চ্যাপ্টার শুরু করলাম, যে বেসিক প্ল্যানিং অফ অল দ্য রিসোর্সেস, সেটা ছিল ইআরপির শুরুর জিনিস। কিন্তু পরে ওভার টাইম, আস্তে 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 আস্তে, ইট স্টার্টেড ইভলভিং টু সে আদার রিকোয়ারমেন্ট ফুলফিলিং সফটওয়্যার। এরকম এটা করতে গিয়ে দেখা গেলো যে ওকে, আমি প্ল্যানিং করছি, বাট অনেক সময় কি হচ্ছে যে আমি প্ল্যানিং অনুযায়ী এক্সিকিউশন মিস করতেছি, আমার যখন যেটা করার কথা তখন সেটা করতে পারতেছি না, ভুলে যাচ্ছি, মিস করে যাচ্ছি, খেয়াল থাকতেছে না, তো সবাই অ্যালাইন থাকতেছে না। তখন শিডিউলিং আসলো, বিভিন্ন ওয়ার্ক শিডিউলিং। হুম, যে আমার হয়তো অর্ডারটা দিতে হবে এত কোয়ান্টিটি হলে এবং এত সময়ে, সেক্ষেত্রে এটা শিডিউল করা, অটোমেটেড ট্রানজাকশনস, হ্যাঁ, শিডিউলিং করা। আমার কোথাও এক জায়গায় ইনভয়েস পাঠাতে হবে, সে ডেলিভারি চলে গেছে, ডেলিভারি চলে যাওয়ার 24 ঘন্টার মধ্যে ওখানে ইনভয়েস পাঠাতে হবে, উই কুড শিডিউল আ ইনভয়েস। বাট শিডিউলিং বলতে মোস্টলি ইজ আমি কখন কোন ব্যাচ রান করব, কয়টা শিফটে রান করব প্রোডাকশন, ডেলিভারি আমি কি কখন দিব, কতটুকু সাইকেলে দিব, আমার যদি ডেলিভারি ভেহিকেল যদি মাত্র 3টা থাকে, এই 3টা দিয়ে আমি কিভাবে শিডিউল করব। তো এই জাতীয় বিভিন্ন রকমের শিডিউলিং আসা শুরু করলো, প্লাস সোর্সিং শিডিউলিং আসা শুরু করলো, যেটা হচ্ছে ফোরকাস্টিং। ফোরকাস্টিং ইজ এ ভেরি স্পেসিফিক সাবজেক্ট। সেটা হচ্ছে কি, যখন ডিস্ট্রিবিউশন চ্যানেল থাকে আমাদের, ডিলার, রিটেইলার, এই যে ডিস্ট্রিবিউশন চ্যানেল গুলা, এই ডিস্ট্রিবিউশন চ্যানেল দিয়ে আমি কিভাবে করে কতটুকু কোয়ান্টিটি আমার আসলে ডিমান্ড আছে মার্কেটে, এটা জানার জন্য উই নিড এ ফোরকাস্টিং অ্যাবিলিটি। এটাকে আরেকটা ভাষায়, আরেকটা বিজনেস টার্মিনোলজিতে আমরা বলেছি সেলস এন্ড অপারেশন প্ল্যানিং, SNOP প্রসেস বলি আমরা। হ্যাঁ, সেলস এন্ড অপারেশন প্ল্যানিং প্রসেস। সেলস এন্ড অপারেশন প্ল্যানিং প্রসেসে আমরা সাধারণত ডিলার কতটুকু রিকুইজিশন দিচ্ছে, রিটেইলার কতটুকু দিচ্ছে, তারপরে আমার ডিস্ট্রিবিউটর কতটুকু দিচ্ছে, ডিপোতে কতটুকু পাঠাতে হবে, এই টোটাল প্ল্যানিংটা, ফোরকাস্টিংটা করি। তো অর্ডার প্ল্যানিং, দেন সেই অনুযায়ী আমার ম্যাটেরিয়াল প্ল্যানিং গুলো হবে। দেন হচ্ছে ক্যাপাসিটি প্ল্যানিং, যে আমার ওয়্যার হাউস দিয়ে আমি চাইলাম যে ঠিক আছে খুব এফিশিয়েন্ট হয়, আমার ইওকিউ যা বলে তাতে আমার এই পরিমাণ জিনিস এখনই অর্ডারটা, সাপ্লায়ার অর্ডার দিয়ে দেওয়া দরকার, বাট আমার ওয়্যার হাউসে হয়তো ক্যাপাসিটি নাই, তাহলে এর মধ্যে ওয়্যার হাউসের ক্যাপাসিটিও এই যে কনসিডারেশন হতে হবে, আবার প্রোডাকশন ক্যাপাসিটি একটু কনসিডারেশন হতে হবে, আমার অ্যাভেলেবিলিটি অফ লেবার কুড বি কনসিডারেশন, এগুলো সবই একটা ক্যাপাসিটি। এই ক্যাপাসিটি গুলোর একটা অপটিমাম প্ল্যানিং প্রয়োজন হয়। দিস ইজ ক্যাপাসিটি প্ল্যানিং। দেন কামস ই কমার্স। যখন দেখা গেল 2000 সালের দিকে ইন্টারনেট মোটামুটি ফ্লারিশ করা শুরু করলো, তখন দেখা গেলো এক্সিস্টিং যারা বিজনেস করে, স্পেশালি যারা রিটেইলার, রিটেল সেল করে, তারা ই কমার্সেও যাবে। এখন ই কমার্সের যে স্টক ম্যানেজমেন্ট আর রিটেলের যে স্টক ম্যানেজমেন্ট, দুটো যদি ডিসইন্টিগ্রেটেড হয় তাহলে অনেক প্রবলেম শুরু হয়। আবার কত কোথাও কোথাও ইন্টিগ্রেটেড হলে প্রবলেম। ইন্টিগ্রেটেড ডিসইন্টিগ্রেটেড মানে কি, যে আমি একই স্টক আমার ওয়্যার হাউসে দেখাচ্ছি, যেটা থেকে আমি রিটেল সেল করি, ওই স্টকের উপরে আমি ই কমার্স থেকে অর্ডার নিচ্ছি, সেপারেট স্টক মেনটেন করতেছি না। সেই ক্ষেত্রে এইটা রিকোয়ার্স অ্যান ইন্টিগ্রেশন উইথ দ্য সিস্টেমস, ই কমার্স সিস্টেম এবং আমার ইআরপি দুটোর মধ্যে একটা ইন্টিগ্রেশন প্রয়োজন হয়।
তো তখন ই কমার্সের যে ইন্টিগ্রেশন ফ্যাসিলিটি বা ই কমার্সের ইন্টিগ্রেশন ওয়ে, এই জিনিসটা আসা শুরু করলাম ইআরপি তে। হুম। Then comes warehousing and logistics. Warehousing, we understand when you say inventory, inventory is mostly the valuation of the warehouse inventory. But warehousing যখন বলছি is physical warehouse management. Physical warehouse management, there are certain processes like put in and put away, কি বলে, picking and put away process, put away and picking process. Put away process হচ্ছে গিয়ে যখন আমার কোনো ম্যাটেরিয়াল আসলো, আমি এটা কোথায় রাখবো এই ডিসিশন মেকিংটা। আবার যখন রাখলাম, আমার সিস্টেমে অলরেডি ইনফরমেশন আছে কোন ম্যাটেরিয়ালটা কোন ডেটের ম্যাটেরিয়াল কোথায় আছে। আমি যখন আমার অর্ডার আসছে কাস্টমার কাছ থেকে, আমি যখন ওয়্যারহাউস থেকে বের করে দিব জিনিসটা, তখন পিকিং প্রসেস যে কোন জায়গা থেকে এটা বের করবো, So, এই জাতীয় ডিসিপ্লিন গুলা মেনটেন করা ইজ ওয়্যার হাউজিং সাবজেক্টের অংশ বিশেষ অংশ। ওয়্যার হাউজিং যখন আমরা বলছি, তখন হচ্ছে কি ইট ইনভলভ দিস পুট অ্যাওয়ে এন্ড পিকিং প্রসেসেস প্লাস 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 আরো অনেক রকমের প্রসেস, স্লো মুভিং ফাস্ট মুভিং প্রোডাক্ট অ্যানালাইসিস, হ্যাঁ, এনসিপিআর বলে, নন কনফর্মিং প্রোডাক্ট রেজিস্টার প্রসেস বলে, এনসিপিআর প্রসেস বলে। তো এই ধরনের অনেকগুলো প্রসেস ইআরপি তে যোগ হয়ে গেল, যেখানে বেটার ওয়্যার হাউস ম্যানেজ করা যায়। কারণ বেটার ওয়্যার হাউস ম্যানেজ করতে পারলে ইট অলসো কন্ট্রিবিউটস ইন এফিসিয়েন্সি। দেন কামস লজিস্টিক্স। লজিস্টিক্স হচ্ছে ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন মেইনলি যে আমার ইনল্যান্ড ট্রান্সপোর্টেশন হতে পারে, ওভারসিজ ট্রান্সপোর্টেশন হতে পারে, ওশেন ট্রান্সপোর্টেশন হতে পারে, আমার এয়ার বাই এয়ার ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশন হতে পারে, বাই ট্রেন ট্রান্সপোর্টেশন হতে পারে। বাট আমি ম্যাটেরিয়াল বা ফিনিশ গুড যেটাই হোক না কেন, এগুলো ট্রান্সপোর্টেশন কিভাবে ম্যানেজ করবো? যদি ওভারসিজ ট্রান্সপোর্টেশন হয়, তাহলে এখানে এলসি, বিএল, বিল অফ ল্যাডিং, হাউস বিএল এন্ড মাস্টার বিএল আমরা বলি, এই বিএল গুলো ম্যানেজ করা, এই জাতীয় জিনিসগুলো বিকেম পার্ট অফ ইআরপি সলিউশন। ওকে, আচ্ছা, আজান দিচ্ছে, আহ 4টা বাজে। আমরা আর 5 মিনিট পরে গ্যাপ ব্রেকটা নিয়ে দেবো, তো নামাজ পড়ে আসতে হবে। ওকে। দেন হচ্ছে কি আস্তে আস্তে ইআরপি আরেকটি ইভলভ করলো, যে এর মধ্যে প্রজেক্ট ম্যানেজমেন্ট আসলো। যেমন ইআরপি ইজ অ্যান অপারেশনাল অ্যাপ্লিকেশন, প্রজেক্ট ইজ নট অপারেশনাল। প্রজেক্ট মানে কি, যখন আমরা প্রজেক্ট বলি, প্রজেক্ট হ্যাজ এ স্পেসিফিক মিনিং। প্রজেক্ট মানে হচ্ছে কি যেটা ডেফিনেটিভ স্টার্ট ডেট আছে, যেটা ডেফিনেটিভ এন্ড ডেট আছে, এন্ড এই স্টার্ট ডেট এবং এন্ড ডেটের মাঝখানে রিসোর্স অ্যালোকেট করে, লিমিটেড রিসোর্স প্ল্যান্ড ওয়েতে অ্যালোকেট করে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে চেঞ্জ একটা এক্সিকিউট করা হবে, তখন এটাকে প্রজেক্ট বলা হয়। তার মানে প্রজেক্টের অ্যাট্রিবিউট হচ্ছে কি ডেফিনেটিভ স্টার্ট টাইম, ডেফিনেটিভ এন্ড টাইম, রিসোর্স ম্যানেজ ম্যানেজমেন্ট অ্যান্ড চেঞ্জ। এই কয়টা ক্রাইটেরিয়া যদি ফুলফিল না করে, এটাকে প্রজেক্ট বলা যায় না। সুতরাং একটা অলওয়েজ এভার গোয়িং একটা জিনিস, কন্টিনিউইং একটা জিনিস কখনো প্রজেক্ট হবে না। আমরা অনেক সময় বলি যে কোথায় কাজ করেন, প্রজেক্টে কাজ করেন, প্রজেক্ট ওই প্রজেক্টে কাজ করি। প্রজেক্ট বলতে তখন মনে হচ্ছে একটা রেসিডেন্সিয়াল প্রজেক্ট হতো। বা কোথায় থাকেন আমরা, নিকেতন প্রজেক্টে থাকি। অনেকে বলে, এখনো বলে অনেকে, নিকেতন প্রজেক্ট। বাট নিকেতন ইজ নো লঙ্গার আ প্রজেক্ট, নিকেতন ওয়াজ আ হাউজিং প্রজেক্ট। হ্যাঁ, নিকেতন ওয়ান্স আপন এ টাইম ওয়াজ আ ইস্টার্ন হাউজিং এর একটা হাউজিং প্রজেক্ট ছিল, ইস্টার্ন হাউজিং লিমিটেড এর। Once it is done and handed over to its different landowners, it's no longer a project. The project has ended. মানুষ বলে আমি প্রজেক্টে থাকি। So project cannot be continuing forever. Project has to have a definitive end time. So project management কেন ইআরপি তে আসলো? কারণ ইআরপি তো sorry, is more about transaction, is more about regular operation, day to day thing. প্রজেক্ট আসলে এই কারণে যে এই যে আমরা যখন ক্যাপাসিটির কথা বলছি, যখন আমরা লজিস্টিক্স এর কথা বলছি, যখন ফোরকাস্টিং কথা বলছি, তখন ওই জায়গায় অনেক সময় চেঞ্জের প্রয়োজন হয়, কিছু চেঞ্জ ম্যানেজমেন্টের প্রয়োজন হয়। ওই চেঞ্জ গুলো আর এক একটা প্রজেক্ট। আমি হয়তো ক্যাপাসিটিটাকে রোজার সময় আমার প্রোডাক্টের হাইপোথেটিক্যালি ডিমান্ড খুব বেড়ে যাবে, 70% ইনক্রিজ হবে ডিমান্ডে, তখন আমার এডিশনাল ক্যাপাসিটি লাগবে ফর ওয়্যার হাউজিং এন্ড ম্যানুফ্যাকচারিং। তো হাউ ডু আই অ্যাচিভ দ্য লেভেল অফ রিচিং দ্য এডিশনাল ক্যাপাসিটি? তো এটা পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে, বর্তমানে ক্যাপাসিটি আমার আছে 100, আমি ওখান থেকে 200-তে যেতে চাই। তো 100 থেকে 200-তে যাওয়ার যে জার্নিটা, দিস ইজ দ্য প্রজেক্ট। কিন্তু যেহেতু এটা ওভারঅল এফিসিয়েন্সির সাথে রিলেটেড, যে আমি ওখানে যেতে পারলে আই উইল বি মোর এফিসিয়েন্ট ইন বিজনেস এবং ইআরপি সাকসেসফুল হবে, সেহেতু এফিসিয়েন্সির সাথে যেহেতু রিলেটেড, এই জন্য প্রজেক্ট ম্যানেজমেন্টটাও
ভালো ইআরপি ভিতরে নিয়ে আসা হয়, বাট ইটস নট আ রিকোয়ার্ড কম্পোনেন্ট, কম্পালসারি কম্পোনেন্ট না। নলেজ ম্যানেজমেন্ট ইজ এগেইন, যে আমরা ডিসিশন কিভাবে নেই বলছিলাম ইনফরমেশনের উপরে বেস করে নর্মালি, বাট কিছু কিছু ক্ষেত্রে প্যাটার্ন, ট্রেন্ড, নোন সাবজেক্ট, ওখানে আমরা ওইটার উপরে ডিসিশন নেই, সেগুলোকে বলে নলেজ। সেই নলেজটাকে ক্যাপচার করা এবং প্রপারলি ইউজ করার জন্য অ্যাভেলেবল রাখা ইআরপির একটা কাজ। ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট হচ্ছে অনেক ক্ষেত্রে যে কোনো, সেটা এর মধ্যে ট্রানজাকশনাল হতে পারে, নন ট্রানজাকশনাল হতে পারে। ওয়ার্কফ্লো মানে হচ্ছে গিয়ে স্টেপ বাই স্টেপ এক্সিকিউশন অফ এনিথিং, এবং সেটা ট্র্যাকিং বা ম্যানেজেবিলিটি। কিরকম ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট? ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে, যদি আমি বলি সেটা পারচেজ রিকুইজিশন, এটা পারচেজ প্রসেস। পারচেজ প্রসেসের মধ্যে, জি, যে বলছেন মামুন, আছে না, ঠিক আছে। তো একটা পারচেজ প্রসেসের কথা যদি বলি, দেখবো আমি পারচেজ প্রসেসের ক্ষেত্রে আমি ডিপার্টমেন্ট থেকে আগে আমার সব রিকোয়ারমেন্ট আসছে, রিকুইজিশন আসছে, রিকুইজিশনটা আমার একটা অ্যাপ্রুভাল প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছে, দেন রিকুইজিশনের পরে এটা সাপ্লাই চেইন বা সাপ্লাই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে ওই পুরোপুরি রিকুইজিশন গুলো সব এক জায়গায় করে টোটাল কোয়ান্টিটি নিয়ে ভেন্ডরের সাথে নেগোশিয়েট করতেছে। ওয়ান্স নেগোসিয়েশন ইজ ডান, প্রপার অফার পাওয়া গেল, দেন এটা অ্যাপ্রুভালের জন্য হয়তো এমডি কাছে যাচ্ছে, এমডি অ্যাপ্রুভ করে দিল, তখন অ্যাকাউন্টস এর কাছে হচ্ছে ক্যাশ পেমেন্টের জন্য, অ্যাকাউন্টস ক্যাশ পে করে দিল, দেন ডেলিভারিটা বুঝে নেওয়ার জন্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট রেসপন্সিবল হচ্ছে। তো এই যে মাল্টি পার্টি, একটা প্রসেসের মধ্যে মাল্টি পার্টি, একজনের কাজের উপর আরেকজনের কাজের ডিপেন্ডেন্সি আছে, অর্থাৎ আমি যদি প্রিপেয়ার করে না দিই তাহলে নেক্সট পরের স্টেপে কাজটা করতে পারবে না। বাট প্রত্যেকের কাজ টাইমলি করা এবং ট্র্যাকড হওয়াটা খুব ইম্পর্টেন্ট। সেই ট্র্যাকিং এর যে সিস্টেমটা, এটাকে বলি আমরা ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট। এইটাও ইআরপি তে বিল্ট ইন অবস্থায় আসা শুরু করলো। এটা হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, কোনো কোনো ইআরপি তে থাকে, ম্যাক্সিমাম ইআরপি তেই থাকে না। বাট এগুলা ইজ অ্যাডভান্সড ফিচার বা অ্যাডেড ফিচার, আস্তে হিসাবে আস্তে আস্তে অপশন আসলো। যেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। জেনারেলি এটা এটা হচ্ছে গিয়ে এইচসিএম আকারে, হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট, মানে হচ্ছে গিয়ে ওয়ার্কার ম্যানেজমেন্ট হিসেবে থাকে মোস্টলি ইয়ারপিতে। আর কখনো কখনো ওভারঅল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট থাকতে পারে, যেখানে আমরা সব রকমের এমপ্লয়ি, বিভিন্ন প্রোফাইল থেকে শুরু করে তার প্রমোশন, তার পারফরমেন্স অ্যাপ্রেজাল, তার পেরোল, তার লিভ ম্যানেজমেন্ট, অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট, রোস্টারিং, এভরিথিং ক্যান বি ম্যানেজড। তো এটা এটা খুবই কমন যে ইআরপি ভিতর থেকে এইচআর বা এইচআরএম টাকে ইউজ করতেছে না, আলাদা এইচআরএম বা ইউজ করতেছে। এটাও যেমন কমন, আবার কেউ কেউ আছে এইচআরএম টা ইআরপি থেকে ইউজ করে, সুতরাং কোনো কোনো ইআরপি সেটা অফার করে প্লাগইন। এর হচ্ছে গিয়ে পোর্টাল ক্যাপাবিলিটি। পোর্টাল ক্যাপাবিলিটি হচ্ছে ওই যে আমরা এক্সট্রানেট আলোচনা করেছিলাম, যে ইন্ট্রানেট হচ্ছে আমার নিজেদের ভিতরের এনভায়রনমেন্ট, ইন্টারনেট হচ্ছে যে পাবলিক এনভায়রনমেন্ট, আর এক্সট্রানেট হচ্ছে when I get to extend my intranet facilities to an external people, external person। ঠিক সেই জায়গা হচ্ছে পোর্টালের কাজ। পোর্টাল হচ্ছে কি বিভিন্ন জিনিস হতে পারে, যেমন ব্যাংকিং পোর্টাল হতে পারে, আমরা যে অনলাইন ব্যাংকিং করি। পোর্টাল হতে পারে টিকিট বুকিং পোর্টাল হতে পারে, যে কেউ একজন ওই পোর্টালে ঢুকে ট্রেনের টিকিট বুক করবে। হুম। তো ওইটাকে পোর্টাল বলি, বাট ইট ইজ এক্সটেন্ডিং দ্য ইন্টারনাল সিস্টেম ক্যাপাবিলিটি আউটসাইড, এগুলো বলে পোর্টাল ক্যাপাবিলিটি। আর ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল হচ্ছে ওভারঅল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, যেখানে শুধু অ্যাকাউন্টিং না, জিএল এআর এপি শুধু ওর মধ্যে রিলেটেড না, লিমিটেড না। ইট অলসো কম্প্রাইজেস অফ জেনারেল ইয়ারপি যখন অ্যাড হয়, তখন ইট কম্প্রাইজেস অফ বাজেট, বাজেট ভেরিয়েন্স অ্যানালাইসিস, দেন হচ্ছে গিয়ে কস্ট সেন্টার, প্রফিট সেন্টার, ওভারঅল ফাইন্যান্সিয়াল, যেগুলো ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকিং এর জন্য যেগুলো প্রয়োজন হয়, সেই সমস্ত কম্পোনেন্ট এন্ড ট্র্যাকিং সহ আসে সাধারণত ফাইন্যান্সিয়াল, ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল যখন আমরা বলছি। So this is how ERP actually evolved over last 3-4 decades. ঠিক আছে, এখন পর্যন্ত কারো কোনো প্রশ্ন? No, sir. ওকে, গ্রেট। তাহলে আমরা একটা ব্রেক নেই, অ্যারাউন্ড 15 মিনিটস এর। তো এখন বাজে হচ্ছে 10-এর মতো বোধ হয়, এটা 8-10ই ধরে নিলাম। তাহলে আমরা 4:25 ইনশাল্লাহ রিকনভেন করবো। হ্যাঁ, 4:25। ওকে স্যার। Okay, sir. ওকে।
Recording stopped. আমার মনে হয় আমরা শুরু করি আবার। Recording in progress. ওকে, সো আমরা ইআরপির ইভলিউশনটা আলোচনা করলাম। হুম, এখন লেটস মুভ টু, ওকে, লেটস মুভ ফার্দার। এখন ইআরপি তে একটা, এই যে যখন আমরা বললাম যে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, এটা হচ্ছে কি এন্টারপ্রাইজ, এটা ক্রস ফাংশনাল। এখানে এন্ড টু এন্ড, এন্ড টু এন্ড বলতে একটা ক্রস ফাংশনাল, বিভিন্ন ফাংশনে, সেটা সেলস এর হোক, ডিস্ট্রিবিউশনের হোক, প্রকিউরমেন্টের হোক, হিউম্যান রিসোর্স হোক, ফাইন্যান্সের হোক, সব কিছু, সমস্ত ফাংশন একটা ইন্টিগ্রেশন থাকে, সমস্ত ফাংশন কানেক্টেড ট্রানজাকশনের মাধ্যমে। তখন আসলে দেখতে হবে যে এর মধ্যে আসলে মেজর ফাংশনালিটি গুলা কি কি। একটা অর্গানাইজেশনে তো বিভিন্ন রকমের ফাংশনালিটি থাকে, তো মেজর কম্পোনেন্টস বা ফাংশনালিটি গুলো একটা ইআরপি সাধারণত কি কি কভার করে। জেনারেলি এটা কিন্তু কোনো মানে একদম হার্ড এন্ড ফাস্ট লিস্ট এরকম না যে এই কয়টাই কভার করলে এটাকে মেজর বলা হবে বা এই কয়টাই মেজর।
এছাড়াও বিভিন্ন অর্গানাইজেশন বা ইন্ডাস্ট্রি কনটেক্সটে ডিফারেন্ট লিস্ট হইতে পারে, বাট টিপিক্যালি দিজ আর দ্য মোস্ট কমন ওয়ান্স দ্যাট আর কনসিডার্ড অ্যাজ মেজর কম্পোনেন্টস ফর ইআরপি। আমাদের বইও যেটা আছে, যেটা হচ্ছে সেলস, ডিস্ট্রিবিউশন, অর্ডার ম্যানেজমেন্ট। সেলস তো উই আন্ডারস্ট্যান্ড, ইটস দ্য অ্যাক্টিভিটি অফ সেলিং। ডিস্ট্রিবিউশন যেটা হচ্ছে গিয়ে যে এক্স্যাক্টলি কিভাবে করে ডিস্ট্রিবিউট হবে, যে এটিকে ডিলারের মাধ্যমে ডিস্ট্রিবিউট হবে, রিটেইলে ডিস্ট্রিবিউট হবে, এটিকে অনলাইনে ডিস্ট্রিবিউট হবে, ফুলফিলমেন্ট কি করে হবে। অর্ডার ম্যানেজমেন্ট, অর্ডার ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে অর্ডারটা আমি কিভাবে রিসিভ করবো, অনলাইনে রিসিভ করব, বাই পোস্ট রিসিভ করব, আর সে কল সেন্টার রিসিভ করব, অথবা মানে লোক দিয়ে গিয়ে ডাইরেক্ট সেলস থেকে রিসিভ হবে। তো এই যে পুরো জিনিসটার ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট গুলো আর দ্য ভাইটাল কম্পোনেন্টস অফ ইআরপি সিস্টেম। এন্ড ইআরপি সিস্টেম দেন কামস দ্য প্রোডাকশন প্ল্যানিং। যেহেতু এটা রিসোর্স অপটিমাইজেশন এবং ফোরকাস্টিং এর সাথে রিলেটেড, সেহেতু দেখা যায় প্রোডাকশন প্ল্যানিং, অপটিমাম প্ল্যানিং অফ দ্য প্রোডাকশন in terms of volume and in terms of frequency, timing, এসবের দিক থেকে এই প্রোডাকশন প্ল্যানিংটা ইজ আ মেজর অ্যাক্টিভিটি অফ ইআরপি, সো ইটস এ মেজর কম্পোনেন্ট। দেন হচ্ছে প্রকিউরমেন্ট, লজিস্টিক্স ম্যানেজমেন্ট। প্রকিউরমেন্ট উই আন্ডারস্ট্যান্ড কেনার কাজটা, অর্থাৎ যে কোনো সাপ্লায়ারের সাথে সমস্ত প্রসেস গুলোকে ফুলফিল করা, সেটা হচ্ছে গিয়ে সাপ্লায়ার কোটেশন কালেক্ট করা, প্রাইস কম্প্যারিজন করা। দেন ইভেন এটা তারও আগে আসা হচ্ছে পারচেজ রিকুইজিশন নেওয়া অর্গানাইজেশনের অন্যান্য মেম্বারদের থেকে। দেন অনুযায়ী পারচেজ অর্ডার করা, প্রাইস কম্প্যারিজনের উপরে পারচেজ অর্ডার প্লেস করা, শিপিং অর্ডার অর্থাৎ পারচেজ নিয়ে আমাকে কখন শিপ করতেছে সেটা কনফার্ম করা, রেকর্ড করা। দেন হচ্ছে বিলিং প্রসেস করা, পেয়েবল। তো এই পুরো প্রসেসটা হচ্ছে প্রকিউরমেন্ট প্রসেস। লজিস্টিক্স ম্যানেজমেন্ট, আই টোল্ড ইউ যে এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট, মোস্টলি ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট। বাট লজিস্টিক্স কে একটু ব্রডার অ্যাঙ্গেলে দেখলে, আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যখন আলোচনা করবো তখন দেখবো লজিস্টিক্স আরেকটু ব্রডার। লজিস্টিক্স ইজ নট এক্স্যাক্টলি লিমিটেড টু ট্রান্সপোর্টেশন। এটা আসলে আরো কিছু অ্যারেঞ্জমেন্ট, যে কোথায় স্টোর হবে, কোন স্টোর থেকে কোথায় মুভ করবে, এই ডিসিশন গুলো আসলে লজিস্টিক্স ডিসিশনের মধ্যে পড়ে। হ্যাঁ, যেটাকে আমরা পরে আলোচনা করব। বাট দেন হচ্ছে কি অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, বাজেটিং, উই অল আন্ডারস্ট্যান্ড। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, হ্যাঁ সেটা এইচআরআইএস যেটাকে বলে, হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম, এন্ড এইচআর ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তো এই অংশগুলো এর মধ্যে পেরোল থাকতে পারে, নাও থাকতে পারে, বাট স্টিল এই টোটাল এটা রোস্টারিং, তাদের অ্যাটেন্ডেন্স মেনটেন করা, লিভ ম্যানেজ করা, এই জিনিসগুলো একটা ইআরপির মেজর কম্পোনেন্টের মধ্যে কনসিডার্ড। এছাড়া নিচের যে তিনটা উল্লেখ করা আছে একটু গ্যাপ দিয়ে, এই তিনটাও এখনকার যে মডার্ন যে বড় বড় ইআরপি গুলো সেখানে সাধারণত থাকে। প্ল্যান্ট মেনটেন্যান্স, প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্ড ওয়্যার হাউসিং। বাট এইটা সব সময় যে কমন সমস্ত অর্গানাইজেশন ইমপ্লিমেন্টেশনের মধ্যে তা আসলে না। যেটাকে একদম সবচেয়ে কমন বলা না গেলেও মোটামুটি কমন এরা, যে এই কম্পোনেন্ট গুলো ইআরপি এই কম্পোনেন্ট গুলো থাকে। সো যদি কম্পোনেন্ট লিস্ট করতে বলা হয় বা কম্পোনেন্ট কিছু কম্পোনেন্ট উল্লেখ করতে বলা হয়, তাহলে ডেফিনেটলি সেলস, ডিস্ট্রিবিউশন, অর্ডার ম্যানেজমেন্ট, প্রোডাকশন প্ল্যানিং, অ্যাটলিস্ট উপরের যে পাঁচটা বুলেট আছে, এই পাঁচটা বুলেটে যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলোই উল্লেখ করাটা জরুরি। Okay? আর যদি কেউ নিচেগুলো উল্লেখ করতে চায়, দের ইজ নো হার্ম। এবার আসে হচ্ছে গিয়ে বেনিফিটস অফ ইয়ারপি। আমরা ইআরপিটা যখন আলোচনা শুরু করেছি, মানে দিস ইজ প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন অফ দ্য ইআরপি ডিসকাশন। বেনিফিটস অফ ইআরপি, ইআরপি আসলে কি বেনিফিট আনে, কি বেনিফিট আনে একটা অর্গানাইজেশনের জন্য। তো এফিসিয়েন্সি যে ওয়ার্ডটা এখানে দেখা যাচ্ছে, এফিসিয়েন্সি ওয়ার্ডটা উই হ্যাভ ডিসকাসড আ লট, এন্ড আই এম শিওর উই আন্ডারস্ট্যান্ড যে এফিসিয়েন্সি কিভাবে আনে। সেটা আমি সেই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি থেকে বোঝানো শুরু করে আলটিমেটলি দেখিয়েছি যে কি করে একটা অর্ডারের সাথে ইভেন সাপ্লায়ারের কাছে যে প্রোডাক্ট র মেটেরিয়ালের আমি একটা রিকুইজিশন দিব বা অর্ডার দিব, সেই পরিমাণ চেইনটা কিভাবে রিলেটেড, কিভাবে ইন্টারকানেক্টেড, সো দ্যাট কোন সময় কতটুকু পরিমাণ অর্ডার করব, কতটুকু পরিমাণ রিসোর্স অ্যালোকেট করব, এটি যদি প্রপারলি ডিজাইন, প্রপারলি প্ল্যান্ড হয়, তাহলে that will become efficient. The organization will become efficient. And efficiency definitely for an organization is a benefit. বেনিফিট কেন? কারণ এফিসিয়েন্সি থাকলে আমি কস্ট বেসটাকে কমায় রাখতে পারবো, আমি কম্পিটিটিভ হতে পারবো মোর। তো এইটা নিয়ে কোনো আমার মনে হয় সন্দেহের জায়গা নেই। কিন্তু তার আগে যে ওয়ার্ডটা লেখা আছে কোয়ালিটি, কোয়ালিটি অ্যান্ড এফিসিয়েন্সি। কোয়ালিটি অফ হোয়াট? কোয়ালিটি অফ দ্য প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস দ্যাট আর ডেলিভার্ড টু দ্য ইউজার, টু দ্য কাস্টমার। যদি আমি এই কথাটা বলি, যে দিস কোয়ালিটি মিনস দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস দ্যাট উই ডেলিভার টু দ্য কাস্টমার।
এখন ইআরপির সাথে কোয়ালিটির কি সম্পর্ক হতে পারে? কেউ কোনো গেস? একটা অর্গানাইজেশনে ইআরপি ইমপ্লিমেন্ট করলে সেই কোম্পানির, সেই অর্গানাইজেশনের প্রোডাক্ট বা সার্ভিস বেটার কোয়ালিটির হবে। কি বিশ্বাসযোগ্য? স্যার, যেহেতু ইআরপির থ্রুতে অনেক কন্ট্রোল ইমপ্লিমেন্ট করা হয়, তো কন্ট্রোল স্টেজে গিয়ে অথবা কোয়ালিটি চেকিং এরকম বিষয় থাকে, তো এভাবে করে স্যার এই কোয়ালিটি এনশিওর করা যেতে পারে। গুড, হতে পারে। বাট ইআরপির পারপাসটা আসলে কোয়ালিটি চেকিং এ থাকতে পারে, কোথাও কোথাও থাকতে পারে, বাট সাধারণত কম। এটা ছাড়াও আর একটা বড় রিজন আছে। সেটা বোঝার জন্য লেটস ডিসকাস লাইক দিস। ধরেন আমরা যখন একটা যে কোনো প্রোডাক্ট বাজার থেকে যখন কিনি, এইটার কোয়ালিটি, যে ভোক্তা অধিকার যে বিভিন্ন সময় সার্চে বের হয় বা ইয়ে করে, তাই না? তাতে কোয়ালিটির ব্যাপারটাও আমলে নেয়। তারা কোয়ালিটিটাকে অ্যাসেস করে কি করে? দেখে যে এক্সপায়ারি ডেট আছে কিনা, তাই না? যে এটা একটা দেখে যে এক্সপায়ারি ডেট আছে কিনা, ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেট আছে। আরেকটা জিনিস দেখে, সেটা হচ্ছে বিএসটিআই এর সিল আছে কিনা। বিএসটিআই কি জিনিস? বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট, তাই না? বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট, এটা হচ্ছে বিএসটিআই বলে, সরকারি একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কাজ কি? বিএসটিআই জানেন কেউ? স্যার পণ্যের বিভিন্ন গুণগত মান ঠিক আছে কিনা কোয়ালিটি ল্যাবরেটরিতে টেস্ট পণ্যের করা হয়। গুণমান ঠিক আছে কিনা চেক করা। অ্যাবসলিউটলি। তারা সাধারণত কিভাবে করে চেকটা? স্যার প্রোডাক্টের স্যাম্পল কালেক্ট করে স্ট্যান্ডার্ড অনুযায়ী। টেস্ট করে স্যার। ফ্যান্টাস্টিক। কিছু স্ট্যান্ডার্ডের এগেনস্টে প্রোডাক্টের স্যাম্পল কালেক্ট করে, কিছু স্ট্যান্ডার্ডের এগেনস্টে টেস্ট করে। দ্যাট ইজ দ্য রাইট আনসার। এই যে স্যাম্পল কালেক্ট করে, সাধারণত প্রসেসটা এরকম: যখন আমরা বিএসটিআই তে আবেদন করি যে আমার প্রোডাক্টটা চেক করে তুমি বিএসটিআই সিল দিয়ে দাও, কারণ বিএসটিআই সিলটা আমার দরকার, কারণ কাস্টমার যাতে এটা ট্রাস্ট করে, হ্যাঁ, যে এই প্রোডাক্টের কোয়ালিটি। সেটা বিএসটিআই করে কি, আমি তাকে রেসিপি দিই যে এই প্রোডাক্টের মধ্যে এই এই গুণগত মান আছে, তার মানে দিজ আর দ্য স্ট্যান্ডার্ডস। দেওয়ার পরে আমি বিএসটিআই কে কোম্পানি হিসেবে সাপ্লাই দিলাম 10টা প্রোডাক্ট। ডেফিনেটলি আমি সাপ্লাই দেওয়ার সময় চেষ্টা করব বেছে বেছে 10টা সবচেয়ে ভালো প্রোডাক্ট দিতে। দিলাম। বিএসটিআই এই 10টার পাশাপাশি বা আইডিয়ালি আইডিয়ালি হ্যাঁ, এটা সবসময় যে ইমপ্লিমেন্ট হয় তা আমি বলতে পারবো না, গ্যারান্টি দিতে পারবো না আনফরচুনেটলি। বাট নিয়ম অনুযায়ী বিএসটিআই আবার বাজার থেকে ওই একই প্রোডাক্টের, একই জিনিসের 10টা স্যাম্পল নিজেরা কালেক্ট করবে। তো আমার কন্ট্রোলড স্যাম্পল না, শুধু বাজার থেকেও 10টা স্যাম্পল কালেক্ট করবে। এইবার এই 20টা স্যাম্পল তারা ল্যাবে টেস্ট করবে এবং কম্পেয়ার করবে। নিজেদের কোনো স্ট্যান্ডার্ড না, কম্পেয়ার করবে হচ্ছে এদের কিছু স্ট্যান্ডার্ড আছে অবশ্যই। যেমন একটা, আপনি দেখেন মিনারেল ওয়াটার বিক্রি করতে যান, তার পিএইচ লেভেল কতটুকু হবে, তার বিভিন্ন অনুমান করা হয়, এটা একটা স্ট্যান্ডার্ড বিএসটি এর কাছে আছে। বাট মোস্ট অফ দ্য কেসে প্রোডাক্টের, যদি একটা এখন একটা ফেসিয়াল ক্রিম, একটা ফেসিয়াল ক্রিম হচ্ছে, এখন ফেসিয়াল ক্রিমের মধ্যে কি কি জিনিস আমি ইউজ করেছি, ইনগ্রেডিয়েন্টস, এবং এটা যে ক্ষতিকর দিক বা উপকারী দিকটা আমি উল্লেখ করলাম। বিএসটি এর কাজ হচ্ছে কি, আমার ইনগ্রেডিয়েন্টস অনুযায়ী চেক করে দেখা যে আমার প্রোডাকশনের মধ্যে, প্রোডাক্টের ভিতরে আসলে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে কিনা। আর যদি কোনো স্ট্যান্ডার্ড প্রোডাক্ট হয়ে থাকে যেটার স্ট্যান্ডার্ড নোন, যেমন আমি বললাম মিনারেল ওয়াটার, তাহলে সেটাই স্ট্যান্ডার্ড এর সাথে কম্পেয়ার করে দেখা। কি করে? টেস্ট করে। কয়টা প্রোডাক্ট? ধরেন 20টা প্রোডাক্ট, আমি এক্সাক্ট 10টা করে করে কিনা আমি জানি না, বাট সিমিলারলি এরকমই জিনিসটা, যে 10টা প্রোডাক্ট আমি সাপ্লাই করলাম, 10টা প্রোডাক্ট হচ্ছে মার্কেট থেকে কালেক্ট করে 20টা প্রোডাক্ট টেস্ট করে, ওরা যখন কনসিস্টেন্টলি সব জায়গাতে একই ইনগ্রেডিয়েন্ট একই স্ট্যান্ডার্ডের এগেইনস্টে পাওয়া গেল, ম্যাচ পাওয়া গেল, তখন দে উইল পুট আ 3 কোণার একটা সিল, বিএসটিআই সিল। তখন থেকে আপনি বিএসটিআই সিল ইউজ করতে পারবেন, সার্টিফিকেট পেয়ে গেলেন। তার মানে মানুষজন আপনাকে ভরসা করা করবে যে আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো। বিএসটিআই তে আহ সম্ভবত কিছুদিন পর পর, 1 বছর পর পর বা ইয়ে করার পর আরেকবার স্যাম্পল দিয়ে দিয়ে চেক করে নিয়ে আসতে হয় যে হ্যাঁ এখনো ঠিক আছে প্রোডাক্টের কোয়ালিটি। কারণ আমি প্রথমে একটা কোয়ালিটি প্রোডাক্ট কিছু ছাড়লাম বাজারে, তারপরে থেকে বিএসটিআই সিল সহ আমি বাজে কোয়ালিটির প্রোডাক্ট ছাড়তেই থাকলাম বছর পর বছর, সেটা তো হতে দেওয়া যাবে না। দ্যাট ইজ দ্য একটা ফিজিক্যাল কোয়ালিটি চেকিং বিএসটিআই করে। আরেকটা দেখবেন টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট বা বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজমেন্টে দেখবেন সে রডের ব্যাপারে, এটা বুয়েট, বুয়েট পরীক্ষিত, এত প্রেসার, এত 1000 পিএসআই, পিএসআই প্রেসার নিতে পারে। হ্যাঁ, পিএসআই হচ্ছে প্রেসার ইউনিট, এত 1000 পিএসআই প্রেসার নিতে পারে।
এত কুটুকু ইয়ে করতে, এরকম কিছু স্ট্যান্ডার্ড কথা বলা হয় যে বুয়েট পরীক্ষিত, বুয়েট সার্টিফাইড। আবার হেলথ কেয়ারের ক্ষেত্রে অনেক সময় বলা হয় যে আইসিজিডিআরবি সনদপ্রাপ্ত, আইসিজিডিআরবি থেকে পরীক্ষিত। আইসিজিডিআরবি হচ্ছে কি ইন্টারন্যাশনাল সেন্টার ফর কলেরা অ্যান্ড ডায়রিয়াল ডিজিজ, ডায়রিয়াল রিসার্চ, মহাখালীতে যেটা আছে আইসিজিডিআরবি, যেটাকে আমরা কলেরা হাসপাতাল বলে চিনি। কেন? কারণ ওকে সবাই দেখে যে একটা স্ট্যান্ডার্ড হিসেবে, দে আর একটা কোষ্ঠী পাথরের মতো, যে আইসিডিডিআরবি যদি কোনো কিছু টেস্ট করে ডেফিনেটলি ইজ রাইট। হ্যাঁ, তো আর আইসিডিডিআরবির সাথে কম্পেয়ার করে অনেকে। বুয়েটের কে দেখে সবাই হচ্ছে টেকনোলজিক্যালি, বাংলাদেশের মধ্যে টেকনোলজিক্যালি দে আর কাইন্ড অফ অ্যান অথরিটি, যে ওরা যদি বলে একটা পরীক্ষা করে যে না এটা এই পরিমাণ ঠিক আছে, ইট মাস্ট বি দেয়ার, যে ট্রাস্টটা আছে তাদের উপরে, এই জন্য মানুষজন বুয়েট পরীক্ষিত, বুয়েট সার্টিফাইড এই ধরনের জিনিসপত্র ইউজ করে। কিন্তু এই যে তিনটা এক্সাম্পল দিলাম, বুয়েট, আইসিডিডিআরবি বা বিএসটিআই, তিনটেই হচ্ছে কি ফিজিক্যাল টেস্ট, যেটা হচ্ছে কোয়ালিটি নির্ণায়ক বা কোয়ালিটি প্রদর্শন করে। এবার আসি আইএসও সার্টিফিকেটের কথা, আপনারা শুনছেন। জি স্যার। জি স্যার, হুম। শুনেছি। এই সার্টিফিকেট থাকলে কি হয়? আমরা কি বুঝি অ্যাজ এ কনজিউমার, ইন্টারন্যাশনাল অ্যাজ এ হয়তো কাস্টমার? ইন্টারন্যাশনালি সেল করতে পারে। আইএসও সার্টিফিকেট ইন্টারন্যাশনাল সেলিং এর সাথে কোনো সম্পর্ক নাই। স্যার, এটা তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, তো এক্স্যাক্টলি। যে কোনো লোকাল কোম্পানি লোকালি শুধু সেল করে, সেও আইএসও সার্টিফিকেট হারাতে পারে, সেও আইএসও সার্টিফিকেট দিতে পারে। এরকম হাজার হাজার কোম্পানি আছে আইএসও সার্টিফাইড, যারা শুধুই লোকালি বিজনেস করে, তারা ইন্টারন্যাশনালি প্রোডাক্ট সেল করে না, বাট তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আইএসও দ্বারা সার্টিফাইড। কি ব্যাপারে সার্টিফাইড? তাদের প্রোডাক্টের কোয়ালিটির ব্যাপারে সার্টিফাইড। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন তাদের প্রোডাক্টকে সার্টিফাই করতেছে যে ইউ প্রডিউস এ গুড কোয়ালিটি প্রোডাক্ট সার্ভিস। নাও হাউ ডু দে ডু দ্যাট? ডিএসটিআই যেমন 10টা স্যাম্পল করে, বুয়েটে গেলে আমি স্যাম্পল নিয়ে গিয়ে পরীক্ষা করে তারা আমাকে বললো হ্যাঁ আপনি যেটা আনছেন সেটা ভালো জিনিস, এই সার্টিফিকেট আমি বেচে বেশি বেশি কাস্টমার জোগাড় করি। আইসিডিআর তো সেম কেস। কিন্তু হোয়াট অ্যাবাউট আইএসও সার্টিফাইড? যখন আইএসও সার্টিফাইড দেখে কেউ, কোনো কনজিউমার বা কোনো কাস্টমার বা কোনো বিজনেস পার্টনার, তখন বুঝতে পারে যে এই কোম্পানিটা এই যে ভালো কোম্পানি, এটা আইএসও সার্টিফাইড কোম্পানি, এই কোম্পানির প্রোডাক্ট ভালো, এই চিন্তা করে। তো কিভাবে আইএসও এই সার্টিফিকেটটা দেয় যে এই কোম্পানিটা ভালো কোম্পানি বা এই কোম্পানির প্রোডাক্ট ভালো? আপনারা জানেন আইএসও সার্টিফিকেশন প্রসেসটা কি? অনেক নো ধরনের স্যার। আইএসও সার্টিফিকেশন আছে, 9002, হ্যাঁ, তারপরে 14000, 9020, তারপর হচ্ছে গিয়ে 2700, আইএসও 2700, আইএসও 19000, এরকম অনেকগুলা সার্টিফিকেট আছে। কোনোটা হচ্ছে গিয়ে প্রোডাক্ট কোয়ালিটির উপরে, কোনোটা ইনফরমেশন টেকনোলজির সিকিউরিটির উপরে, কোনোটা, বাট সবই হচ্ছে কোয়ালিটি অ্যারাউন্ডে। কারণ আইএসও কে বলা হয় হচ্ছে কি কিউএমএস, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। আইএসও যে সাবজেক্টটা, তারপর আরেকটা আছে হচ্ছে সিক্স সিগমা। হ্যাঁ, তারপর দেখবেন হচ্ছে কি আইটি তে ব্যবহার করা হয় সিএমএমআই লেভেল 3, সিএমএমআই লেভেল 3, লেভেল 5, এরকম সার্টিফিকেট করা হয়, ড্যান সার্টিফিকেট ব্যবহার করা হয়। এই সার্টিফিকেট সব হচ্ছে কোয়ালিটি সার্টিফিকেট, সিক্স সিগমা, আইএসও। এখন এগুলো থাকলে বোঝা যায় যে এই কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস ইজ অফ হাই কোয়ালিটি। এখন এটা কিভাবে করে, লেট মি এক্সপ্লেন। এরা যেটা করে, আইএসও কোম্পানি একটা প্রোডাক্টও আসলে কখনো কোনোদিন ল্যাবে টেস্ট করে বলে না, যেটা টেস্ট করে দেখে না যে তার প্রোডাক্টটা কি আসলে রিকোয়ার্ড কোয়ালিটির কি নাকি নাকি কি না। তারা একটা প্রোডাক্টও টাচ করে না। সেম গোজ ফর সিক্স সিগমা, তারা একটা প্রোডাক্টও টাচ করে দেখে না। সেম গোজ ফর সিএমএমআই 3, একটা সফটওয়্যারও কোড অ্যানালাইসিস করে দেখে না। তাহলে হাউ ডু দে নো, হাউ ডু দে সার্টিফাই এই প্রোডাক্টটা বা এই কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস হাই কোয়ালিটি? হোয়াট দে ডু ইজ they kind of suggest a type of process documentation. প্রসেস ডকুমেন্টেশন কি? একটা কোম্পানি তার স্ট্যান্ডার্ড যত প্রসেস আছে একটা কোয়ালিটি প্রোডাক্ট প্রডিউস করার জন্য, তার এন্ড টু এন্ড সমস্ত ফাংশন, সমস্ত কিছু ডকুমেন্ট করবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট রিকোয়ারমেন্ট। ওয়ান্স দ্যাট ইজ ডকুমেন্টেড ইন আ পার্টিকুলার ওয়ে, দেন আইএসও অডিটরস কাম, ইন্সপেকশনে আসে। ইন্সপেকশনে এসে তারা চেক করে, ডকুমেন্টটা এক হাতে নেয়,
আরেক হাতে দেখে হচ্ছে অ্যাকচুয়াল রিপোর্ট, মানে হচ্ছে অ্যাকচুয়ালি কিভাবে কাজ হচ্ছে তারা ইন্সপেক্ট করে, যেই কাজটা যেভাবে হওয়ার কথা সেই কাজটা সেভাবে হচ্ছে কিনা। যেমন ইভেন আইএসওর মধ্যে এইটাও দেখবে হয়তো যে আপনি ক্যাশ ম্যানেজমেন্ট যেভাবে করার কথা, দুইজনের সিগনেচার সহ ক্যাশ দেওয়ার কথা, আপনি দুইজনের সিগনেচার দিয়ে দিচ্ছেন কিনা। ঠিক সেরকম আপনার ম্যাটেরিয়াল রিকুইজিশনের প্রসেসটা আপনি ডকুমেন্টেশনে যা করছেন তা আপনি মেনটেন করতেছেন কিনা। এইভাবে করে চেক করে যদি আইএসও ইন্সপেক্টররা দেখতে পারে, অডিটররা দেখতে পারে যে ইউ আর অ্যাকচুয়ালি অ্যাডহিয়ারিং, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ এ স্ট্যান্ডার্ড প্রসেস ফর এভরিথিং, ফর কোয়ালিটি প্রোডাকশন, দেন দে ইন্সপেক্ট অ্যান্ড চেক ইউ হ্যাভ আ ফুল অ্যাডহিয়ারেন্স টু দ্য প্রসেস, আপনি পুরো প্রসেসটা অক্ষর অক্ষরে ইমপ্লিমেন্ট করে চালাচ্ছেন কোম্পানি, দেন দে সার্টিফাই ইউ, ইউর আইএসও সার্টিফাইড। তার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড যে এগ্রিমেন্ট ছিল, যেটা আপনি প্রসেস ডিজাইন করছেন, সেটা যদি কেউ সত্যি এক্সিকিউট করতে পারে, তার প্রোডাক্ট এন্ড সার্ভিস কোয়ালিটি হাই হওয়ার কথা, কোয়ালিটি খারাপ হওয়ার কথা না। এখন ওরা তো ওদের কাজ আর প্রোডাক্ট চেক করে না, ওদের কাজ হচ্ছে গিয়ে এসে প্রসেসের সাথে আপনার রিয়েল প্র্যাকটিস চেক করা। ইফ দোজ টু ম্যাচ, they certify you that you are ISO certified, you are DANTI certified, you are CMMI certified, you are Six Sigma certified, black belt. ওকে, তার মানে হচ্ছে গিয়ে আমার যদি ওয়েল ডিজাইন প্রসেস থাকে, যেটা হাই কোয়ালিটি প্রোডাক্ট বা সার্ভিস প্রডিউস করতে পারে, এবং সেটাতে যদি আমার ফুল অ্যাডহারেন্স থাকে, আমি যদি এটা ফুললি ফলো করি, ইমপ্লিমেন্ট করি, তাহলে ন্যাচারালি আমার প্রোডাক্ট এন্ড সার্ভিস উইল বি অফ হাই কোয়ালিটি। দিস ইজ হাউ ISO সার্টিফিকেট ওয়ার্কস, দিস ইজ হাউ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্কস ওয়ার্ল্ড ওয়াইড, ইটস নট অনলি ইন বাংলাদেশ, ইটস গ্লোবালি। দিস ইজ হাউ দিস QMS থিং, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম থিংস ওয়ার্ক। ওকে, it is not like the BSTI, it is not like GUID tested. That is the bigger quality certificate, ISO 6 Sigma এগুলা। Now, what is the relationship with our ERP? এখানে যে কোয়ালিটি বলতে, রিলেশনশিপটা হচ্ছে গিয়ে ইআরপি মানে হচ্ছে, আমি যখন একটা অর্গানাইজেশনে ইআরপি চালাচ্ছি, তার মানে হচ্ছে এর প্রতিটা অংশের প্রত্যেকটা স্ট্যান্ডার্ড প্রসেস ইজ ওয়েল ডিফাইন্ড, ডকুমেন্টেড, এন্ড দেন ইআরপি দিয়েই যে সব ট্রানজাকশন করতে হচ্ছে, ইট ইজ অলসো এক্সিকিউটেড অ্যাকর্ডিংলি। প্রত্যেকটা প্রসেস যদি ফলো না করা হয়, ইআরপি চলবে না। তো কখনোই ইআরপি আমার স্টকে আমার জিনিস ঢোকে নাই, ম্যাটেরিয়াল ঢোকে নাই, অথচ আমি সেল করা শুরু করে দিই, সেটা অ্যালাউ করবে না ইআরপি আমাকে। তার মানে আমার কোনো কাস্টমার আমাকে অর্ডার দিয়ে ঠকার সম্ভাবনা কম, যে আমার কাছে প্রোডাক্ট নাই, তাকে ওয়েট করতে হবে আননেসেসারিলি, সেটা সম্ভাবনা নাই, বিকজ ইআরপি ওখানে চেক অ্যান্ড ব্যালেন্স অ্যাপ্লাই করে দিচ্ছে। তার মানে ইআরপি যেহেতু পুরো প্রসেসটাকে স্ট্যান্ডার্ডাইজ করে এবং স্ট্যান্ডার্ডাইজড ওয়েতে এক্সিকিউশন এনশিওর করে, তাই ইআরপি কন্ট্রিবিউটস টু the way it also contributes to quality. Six Sigma contributes to quality. বোঝা গেছে এটা কোয়ালিটি কেন বেনিফিট? জি স্যার। রাইট, জিনিসটা ইন্টারেস্টিং। মানে এই কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আমি ইয়ারপি ছাড়াও বলতেছি, কিউএমএস নিয়ে আসলে আইডিয়াটা বা আন্ডারস্ট্যান্ডিংটা খুব কমন না, খুব ওয়াইড স্প্রেড না। ইভেন যারা আইএসও করে যে কোম্পানিতে, সেই কোম্পানিও অনেক সময় বুঝে উঠতে পারে না যে কেন এই জিনিসটা করতেছে। তারা খালি ভাবে যে ঠিক আছে, এইটা না করলে ওরা সার্টিফিকেট দিবে না, তাই করতেছি। বাট এটার এন্ড রেজাল্ট যে ইভেনচুয়ালি কোয়ালিটিকে কনসিস্টেন্ট করা, এটা আসলে অনেকে কনসেপচুয়ালাইজ করতে পারে। ইআরপি করলো আসলে কোয়ালিটিতে একটা বড় কন্ট্রিবিউশন। তো দিস আর দ্য বিগেস্ট বেনিফিটস অফ ইআরপি, কোয়ালিটি এন্ড এফিসিয়েন্সি। Then definitely when there is efficiency, it will have contribution in decreasing cost. Efficiency মানেই তো কস্ট ডিক্রিজ হওয়া, তাই না? তো এফিসিয়েন্সি যখন বাড়বে, কস্ট ডিক্রিজ হবে, এটাই ন্যাচারাল। ডিসিশন সাপোর্ট, ডিসিশন আমরা নেই ইনফরমেশনের উপরে বেস করে। ইআরপি যদি ইমপ্লিমেন্টেড হয়, তাহলে আপনার এন্ড টু এন্ড অর্গানাইজেশন ওয়াইড, এন্টারপ্রাইজ ওয়াইড সমস্ত প্রসেস যদি অটোমেটেড হয়, ইনফরমেশন যদি রেকর্ডেড হয়, then you have more available information to make decision, তাই না? যদি আমার একটা ম্যানুয়ালি হইতো, তখন আমি যদি খুঁজে বের করতে চাইতাম যে পার্টিকুলার একটা মাসে বা দুইটা মাসে বা একটা সিজনে এই এলাকার কাস্টমার যারা আহ শুধু রিটেল শপ থেকে কিনছে, ওয়্যার হাউস থেকে না, ডিলারের সূত্র দিয়ে না, ডাইরেক্ট রিটেল থেকে কিনছে, এবং যারা
ক্যাশে পারচেজ করছে, এবং তাদের মধ্যে মহিলা কাস্টমার যারা, সেখান থেকে আমি কত টাকা প্রফিট করছি। কথা কথা আমি জাস্ট হাইপোথেটিক্যাল একটা বলতেছি, জানলাম। এই লেভেল অফ একটা অ্যানালাইসিস করতে গেলে, আর আমার যদি ম্যানুয়াল ইনভয়েস থাকে, ওখানে ম্যানুয়াল ট্র্যাকিং সিস্টেম থাকে, এবং আমার ইনভয়েস যদি ওই ডেটা না থাকে, যেটা মেল কাস্টমার ছিল না ফিমেল কাস্টমার ছিল, সে ক্যাশে কিনছে না ক্রেডিটে কিনছে, সে ওই মাসের মধ্যে কিনছে না অন্য মাসে কিনছে, সে ডাইরেক্ট কিচেন স্টোরে কিনছে না অন্য জায়গা থেকে কিনছে, ডিলারের থ্রু দিয়ে কিনছে, এই লেভেল অফ ডিটেল ইনফরমেশন আমার সিস্টেমে ক্যাপচার্ড না থাকে, আই উইল নেভার বি এবল টু প্রোভাইড দ্যাট ইনফরমেশন ফর আ বেটার ডিসিশন। কিন্তু যদি অ্যাভেলেবল থাকে এই সমস্ত ডেটা, যদি আমি ইয়ারপি ইউজ করি, তাহলে আমার কাছে ডেটা, সেই ডেটা দিয়ে ইনফরমেশন তৈরি করে আই ক্যান সাপোর্ট ডিসিশন মেকিং বেটার। দ্যাটস এ হিউজ বেনিফিট। যে কারণে অনেক সময় ইআরপি ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে আমি এরকম ফেস করছি, কোনো এক জায়গায় ইমপ্লিমেন্টেশন করতেছি যেখানে আগে ম্যানুয়ালি ইনভয়েস হতো ওদের, বা অন্য একটা ছোট সফটওয়্যার ইনভয়েস হতো, যেখানে ওদের ইনভয়েসটা করতে সময় লাগতো হচ্ছে গিয়ে 30 সেকেন্ডস। কারণ অল্প কিছু টাকা, অল্প কিছু ডেটা, কাস্টমারের নেম দিলে দিল, না দিলে না দিল, দেন হচ্ছে গিয়ে জাস্ট টাইপ করে দিয়ে দিল দুলাল, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে ঠিকানা দিয়ে দিল ঢাকা, আর কিছু লিখলো না, আর প্রোডাক্টের নাম লিখে দিল যে অমুক, এই প্রোডাক্ট এ প্রোডাক্ট বি, দুটো লিখে টাকা 700, একটা একটা 1800 টাকা, দুইটা নিয়ে 2500 টাকা, টোটালের মধ্যে থেকে 200 টাকা ডিসকাউন্ট করে দিল, কেটে ওখানে লিখে দিল ডিসকাউন্ট 200 টাকা, ব্যাস 2300 টাকা দিয়ে পেইড একটা সিল বসায় দিল। এই যে ম্যানুয়াল ইনভয়েসিং করতে হয় 30-40 সেকেন্ড বা 1 মিনিট লাগবে, কিন্তু ওখানে ইআরপি ইমপ্লিমেন্ট করার পরে ওই সেলস এর যে কাউন্টারের লোকজন সব তো বেঁকে বসলো। কেন বেঁকে বসছে? এখন ইনভয়েস করতে লাগতেছে 5-6 মিনিট। স্বাভাবিক, নতুন সিস্টেম নতুন করে সবকিছু করতে সময় বেশি লাগতেছে ওদের, যেহেতু এখনো অভ্যাস হয়ে ওঠে নাই। বাট কমতে কমতে এটা বড় জোর হয়তো 2 মিনিটে যাবে বা আড়াই মিনিটে যাবে। একটা ইনভয়েস করতে আড়াই মিনিট লাগবে, যেখানে আগে সিস্টেম ছাড়া লাগতো 30 সেকেন্ড 40 সেকেন্ড। তাহলে কি কোম্পানির এফিসিয়েন্সি নষ্ট হলো? কিন্তু সেটা কিসের জন্য? এখানে একটা ট্রেড অফ আছে। ট্রেড অফ হচ্ছে কি, আগের ইনভয়েসে যে ডেটা থাকতো না, এখনকার যে ইআরপি ইনভয়েস, এখানে সব রকমের ডেটা উইল বি প্রিজার্ভ, উইল বি ইন্টার, যে কারণে সময় বেশি লাগতেছে। কিন্তু এই ডেটাগুলো ইভেন্চুয়ালি কি করবে? অর্গানাইজেশনের ডিসিশন সাপোর্ট সার্ভ করবে। দ্যাটস ওয়াই এই কম্প্রোমাইজ। আমার টাইম বেশি লাগলো, ইট হ্যাজ টু বি ডিটেল, ইট হ্যাজ টু বি ডেটা ড্রিভেন, ইট হ্যাজ টু বি ইআরপি। ফাইনালি একটা বেনিফিটের কথা এখানে লেখা আছে, এন্টারপ্রাইজ অ্যাজিলিটি। এন্টারপ্রাইজ বি আন্ডারস্ট্যান্ড, পুরো বিজনেসে অ্যাজিলিটি হচ্ছে গিয়ে is flexibility, is kind of adaptability। চেঞ্জ হতে পারে খুব তাড়াতাড়ি। চেঞ্জ কেন হওয়া প্রয়োজন? বিজনেসে, আমরা যখন বিজনেস করি, বিজনেসে এনভায়রনমেন্ট অলওয়েজ চেঞ্জেস। অর্থাৎ আমার পারিপার্শ্বিকতা, আমার যে ব্যবসার পরিবেশ, অর্থাৎ আমার ট্যাক্স সিস্টেম, আমার কাস্টমস এর সিস্টেম, আমার গভর্নমেন্টের ল, আমার ইন্ডাস্ট্রি নর্মস, সাপ্লায়ার সিচুয়েশন, ইকোনমিক কন্ডিশন, এগুলো অনেক কিছু চেঞ্জ হয়, যার ফলে আমরা একটা কনসিস্টেন্ট এনভায়রনমেন্টে কখনো ব্যবসা করতে পারি না। এই যে চেঞ্জ গুলো হয়, চেঞ্জ গুলোর সাথে সাথে আমাদেরকে রেসপন্ড করতে হয়। রেসপন্ড মানে কি? আগে যদি এখন ইনফ্লেশন রেটসে কথা কথায় ডলার ক্রাইসিস হচ্ছে, তো আমার কিছু র মেটেরিয়ালস এগুলো ইম্পোর্ট করতে হয়। হ্যাঁ, 5টা প্রোডাক্টের, এই 5টা প্রোডাক্টের র মেটেরিয়ালের দাম প্রচন্ড বেড়ে যাচ্ছে, বিকজ ডলার কনভার্সন রেট ইজ হাই। ঠিক মতো হচ্ছে না, ডলার পাওয়া যাচ্ছে না, তো ইয়েতে প্রাইস প্রচন্ড বেড়ে গেছে। নাও এখন এই যে প্রাইসটা বেড়ে গেছে, প্রাইস বেড়ে যাওয়ার ফলে আমি হয়তো ওই প্রোডাক্টটা প্রফিট করতে পারতেছি না, বাট আমি এখন আমার প্রাইস চেঞ্জ করতে হবে। আমি সেলিং প্রাইসটা, আমার কস্ট বেড়ে গেছে কারণ প্রাইস চেঞ্জ করতে হবে, আমার সেলিং প্রাইসটা। বাট এইটা চেঞ্জ করতে গেলে আমার হয়তো আমার সমস্ত ডিলার ডিস্ট্রিবিউটার সবার কাছে আপডেট করতে হবে সমস্ত জায়গায়। প্লাস আমার বিজনেসের ভিতরে অনেকগুলো উইং আছে, সব জায়গায় প্রাইসের, নতুন প্রাইসের আপডেট করতে হবে। এবং কিভাবে করে বর্তমানে যেগুলো বিল ইন পেন্ডিং, যেগুলো ইন হ্যান্ড আছে, বিলিং হচ্ছে, সেগুলোতে কি নতুন রেট অ্যাপ্লাই হবে কি হবে না, সেটা ডিসাইড করে সেটা অ্যাপ্লাই করতে হবে। এই যে আমি যে টোটাল যে একটা চেঞ্জ আনবো বেসড অন দ্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, এই চেঞ্জটা যদি আমার অর্গানাইজেশন গোছানো না থাকে, আমার অর্গানাইজেশন একটা ইআরপি যদি না থাকে, সবকিছু যদি ইন্টিগ্রেটেড না থাকে, তাহলে এই চেঞ্জটা করা বিকামস ভেরি ডিফিকাল্ট এন্ড টাইম কনজিউমিং। এটা হচ্ছে অ্যাজিলিটি। ইআরপি একটা সিস্টেমের ভিতরে যে সবকিছু রাখে, দ্যাট মেক্স দ্য অর্গানাইজেশন অ্যাজাইল, অ্যাডাপটিভ চেঞ্জের সাথে। বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন বেনিফিট গুলা নিয়ে?
নো স্যার। এবার আসি কস্ট অফ ইআরপি। যদিও পাঁচটা। আচ্ছা গাইজ, আজকে আমি একটু আর্লি ক্লাস শেষ করবো। আর দুইটাই স্লাইড আছে যদিও, বাট এই স্লাইডটা আমি একটু বেটার এক্সপ্লেইন করতে চাই, হ্যাঁ, কারণ এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের পার্ট। আজকে আপনাদের কি খুব অসুবিধা হবে আমি একটু আর্লি ক্লাসটা শেষ করি আজকে? বিকজ আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট বাইরে। No, একটু sir. রেডি হয়ে বের No, হতে sir. হবে। নো No, স্যার, sir. দ্যাট উইল বি তো ওকে। আজকে আমরা এই পর্যন্ত রাখি ক্লাসটা। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এটা শেষ করে দিয়ে এটাও শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বেশি সময় লাগবে না, ওটা শেষ করে ফেলবো। আজকে আমরা এই পর্যন্ত রাখি। নেক্সট ক্লাসে থেকে এখান থেকে ক্যাচ আপ করবো। 5টা বেজে গেছে যেহেতু, আই হ্যাভ টু গেট স্টার্টেড। ওকে। Okay, sir. Okay, sir. ওকে, ওকে থ্যাংক ইউ স্যার। সো মাচ। হ্যাঁ, নেক্সট ক্লাসে দেখা হবে তাহলে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। Assalamu Assalamu alaikum. ওয়ালাইকুম alaikum. আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে আমি এখন আসসালামু আলাইকুম স্যার।